হৃদির অবনত মুখশ্রীতে লাজুকতার আভাস, সমতল আরশির মধ্য দিয়ে মুগ্ধ নয়নে তা অবলোকন করে চলেছে ইরহাম। বিগত কিছুদিনের দুশ্চিন্তা, গ্লানি, অস্থিরতা সব যেন এক লহমায় পলায়ন করেছে। এ মুহূর্তে ঘর জুড়ে শুধু অফুরন্ত প্রশান্তির বসবাস। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মানুষটি, মুচকি হেসে বলল, চুপ হয়ে গেলে যে, বললে না তো? অসম্পূর্ণ রইল বাক্য, কেননা প্রসঙ্গ বদলাতে দ্রুততার সহিত হৃদি প্রশ্ন করে বসল, আপনি কি ডিনার করে এসেছেন নাকি খাবার রেডি করব? বলে স্বভাবসুলভ ভঙ্গিতে বিছানা ছেড়ে নেমে যেতে উদ্যত হলো মেয়েটি। তখনই গম্ভীর স্বরে এক ধমক, একদম নামবে না। হকচকিয়ে গেল হৃদি, দু চোখে বিস্ময়। তাকিয়ে স্বামীর পানে মানুষটি হঠাৎ গম্ভীর রূপ ধারণ করল কেন? সে কি কোনো অন্যায় করে ফেলেছে? ধীর পায়ে ইরহাম সন্নিকটে এলো, বিছানা ছেড়ে স্বল্প নেমে আসা কোমল দুটো পা ধরে বিছানায় উঠিয়ে দিল, দেহে জড়িয়ে দিল পাতলা কাঁথা। আদেশে সুরে বলল, ইউ নিড রেস্ট, চুপটি করে বিশ্রাম নাও, আমি খেয়ে এসেছি, তিরিং বিরিং করতে হবে না। তৎক্ষণাৎ মৃদুস্বরে আপত্তি জানালো হৃদি, আমি তিরিং বিরিং করি? তা নয়তো কি? বাড়িতে আসতে না আসতেই ফুল ফর্মে ফিরে এসেছ। ডক্টর কি বলেছে আর তুমি কি করছো? আদুরে গলায় বলল হৃদি, আমি রেস্ট নিয়েছি, বেশি কিছু করিনি, বিশ্বাস করুন। করতে পারলাম না বলে সরি, তেরা জবাব। হৃদি মুখ বাঁকালো, শুরু হয়েছে মাস্টার দ্য ইরুবেপ্পি এর মাস্টারি। ইরাম ঠিক লক্ষ্য করলো বউ তার খেপেছে, তবু ভ্রুক্ষেপ করলো না, বরং কড়া স্বরে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, এক পাও যেন নিচে না নামে। কাবার্ড থেকে পোশাক নিয়ে ইরহাম ওয়াশরুমে গেল, ঘরে রইল একাকী হৃদি। বসে থাকতে আর ভালো লাগছে না, কেমন ঘুম ঘুম পাচ্ছে। আখি পল্লবে আদরে বুঝে যেতে চাইছে। ডান হাতের উল্টো পিঠে ওষ্ঠাধর আড়াল করে হাই তুলল। আদর্শ অবস্থা হতে সোজা হয়ে শুলো মেয়েটি, বালিশে এলিয়ে দিল মাথা। ব্যস্ত দিনের শেষে জড়িয়ে আসছে অক্ষিপল্লব বা কাত হয়ে শুয়ে হৃদি। ধীরে ধীরে তন্দ্রাচ্ছন্ন ভাব ঘিরে ফেলল তাকে। অতিবাহিত হলো কিছু মুহূর্ত। কিয়ৎক্ষণ বাদে আকস্মিক শিউরে উঠল কাঁ, শিহরিত তনুমন, পেশি বহুল দুহাতের অবেধ্য বন্ধনে আবদ্ধ সে। তন্দ্রাভাব লহমায় হারিয়ে গেল। ভালো লাগার সাত রঙা প্রজাপতি উড়াল দিল মনের অরণ্যে। অতি সন্নিকটে মানুষটি তার উদম বক্ষপটে মিশে ওর কোমল কাঁ, শক্তপোক্ত দুটো হাত আবদ্ধ করে নিয়েছে কটিদেশ। কয়েক সহস্র মিনিট বাদে সেই চিরচেনা সান্নিধ্য নাসিকা গ্রন্থিতে পৌঁছাচ্ছে মানুষটির নিজস্ব সুবাস, গাত্রে ছুঁয়ে তার শিহরণ জাগানো উষ্ণতা। আবেগে হৃদির চোখে অশ্রু জমল, ভিজে গেল দু কপল। অতি সন্নিকটে থাকায় প্রিয়তমার মনোভাব বুঝতে অসুবিধা হলো না ইরহামের। তার মনেও যে একই অনুভূতি খেলে বেড়াচ্ছে। প্রায় 10-12 দিন বাদে অর্ধাঙ্গীকে নিজ বাহুডোরে আবদ্ধ করা এই কোমল পবিত্র অনুভূতিটুকু অবর্ণনীয়, অত্যন্ত মধুময়, পবিত্র। হৃদয়ের অন্তরিক্ষে আজ কালো মেঘ সরে ঝলমলে রৌদ্র হেসে চলেছে। বুকের ভেতর চলমান অস্থিরতা ভয়ে পালিয়েছে দূর দিগন্তে। আরেকটু শক্ত বাঁধনে নিজের সনে জড়িয়ে নিল ইরহাম। মুখ লুকালো প্রিয়তমার ডান কাঁধে। সহসা ঘুরে শুলো হৃদি, পেলব দু হাতে আলিঙ্গন করল তার একান্ত পুরুষ স্বামীকে। প্রশস্ত উদম বক্ষে মুখ লুকিয়ে নিঃশব্দে ক্রন্দনে ভেঙে পড়ল মেয়েটি। বা হাতে খামছে ধরল একান্ত পুরুষের বুকের ডান পাশ। লৌহ কঠিন হৃদের অধিকারী মানুষটিও আজ আবেগতাড়িত। কাল বিলম্ব না করে সঙ্গিনীকে জড়িয়ে নিল নিজের সনে। দুজনের চোখে অবিরাম শ্রাবণধারা, হৃদয় বিচ্ছেদ শেষে মিলনের সুরধ্বনি। একে অপরকে প্রগাঢ় রূপে আঁকড়ে ধরল রিহাম, যেন ঝড়ের শেষে এই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এক চিলতে আশার আলো। আবেগী দুজন প্রিয়জনের সান্নিধ্যে সুখময় অশ্রু বিসর্জন দিল। উষ্ণ পরশ ছুঁয়ে গেল একটু আধটু।
একসময় তারা পাড়ি জমালো ঘুমের রাজ্যে। মধ্যরাত তখন ঘুমের ঘোরে নড়েচড়ে উঠল ইনায়া। বিনা কারণে অস্বস্তি বোধ হচ্ছে। একসময় নিদ্রা ভঙ্গ হলো। বিরক্তিতে কুঁচকে গেল চোখ মুখ। হাই তুলে সোজা হয়ে শুলো। অবেলায় ঘুম ভেঙে গেল। এখন করবেটা কি? রাত দুপুরে নৃত্য করবে? বিরক্তিকর দৃষ্টি নিবদ্ধ হলো বামে স্বামীর পানে। সহসা চাহনিতে পরিবর্তন এলো। রাহিত সজাগ। এত রাতে মানুষটি জাগ্রত কেন? স্বামীর পানে কাত হয়ে শুলো ইনায়া। আধার মাঝেও দেখতে পেল স্বামীর চোখে অশ্রুজল। বিচলিত ইনায়া ডেকে উঠল তাকে। এই, তোমার কি হয়েছে? কাঁদছ কেন শুনছ? ইনুর কণ্ঠে হুঁশ ফিরল। দ্রুত হস্তে চোখের পানি মুছে নিল রাহিত। মুখে মিথ্যা হাসির রেখা ফুটিয়ে তুলল। তাকালো স্ত্রীর পানে। দুষ্টুমির ছলে বলল, রাত দুপুরে বিল্লি হয়ে আউলা ঝাউলা দেখছিস? কোন সুখে কাঁদব রে? একদম উল্টাপাল্টা অভিযোগ করবি না, জানিস না পুরুষ মানুষের কাঁদতে মানা। দুষ্টুমিতে মোটেও প্রসঙ্গ বদল হলো না, বরং আধশোয়া হয়ে বসল ইনায়া। স্বামীর গালে লেপ্টে থাকা সরু অশ্রুরেখা আলতো স্পর্শে মুছে দিল। শিউরে উঠল রাহিত, মুখ ফিরিয়ে নিল। চোখের জল দেখাতে অনিচ্ছুক সে, তবুও ধরা পড়ে গেল। ইনায়া স্বামীর দু গালে হাত রেখে মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিল। কোমল স্বরে শুধালো, মায়ের জন্য মন কেমন করছে? অপলক দৃষ্টিতে তাকে রইল। আকস্মিক কেমন শিশুর ন্যায় ক্রন্দনে ভেঙে পড়ল ছেলেটা। বিচলিত ইনায়ার বুক কেঁপে উঠল। একই দৃশ্য দেখছে সে। তার রাহি কাঁদছে, দু চোখে বর্ষণ। কেঁপে কেঁপে উঠছে ওষ্ঠাধর। আরক্ত আভা ছড়িয়ে মুখে। কোমল হৃদয়ের অধিকারিণী কন্যার সইতে পারল না। কোনরূপ ভাবনাবিহীন স্বামীকে কাছে টেনে নিল ইনু। অর্ধাঙ্গীর বুকে মিলল ঠাই। পুরুষালী দুহাতের আলিঙ্গনে আবদ্ধ কোটি দেশ। ফুপিয়ে কেঁদে চলেছে রাহিত। ইনায়া স্বামীর মাথায় এক হাত বুলিয়ে দিচ্ছে, আর এক হাত আদর করে চলেছে পৃষ্ঠাদেশে। নিজের চোখে অশ্রুকণা। তার স্বামী কাঁদছে কেন? বুকের ভেতর খুব বেশি জ্বালাপোড়া করছে, কষ্ট হচ্ছে। কেন কাঁদছে সে? এ মানুষটির আবেগী রূপ যে অভাবনীয়, অকল্পনীয়, তেমনভাবে কখনো দেখেনি সে। আজ প্রথমবারের মতো এই রূপ দর্শন। কিছুক্ষণ আবেগতাড়িত মুহূর্ত অতিবাহিত হলো। একটুখানি ধাতস্থ হয়ে সরে গেল রাহিত। মাথা এলিয়ে দিল বালিশে। ইনায়া আরেকটু সন্নিকটে এলো। পেলব দুহাতে মুছে দিল চোখের পানি। প্রথমবারের মতো অভাবনীয় এক কাণ্ড করে বসল। স্বামীর ললাটে চুমু এঁকে দিল মেয়েটি। অপ্রত্যাশিত আদুরে পরশে কম্পিত হলো চিত্ত। রাহিত তাকালো স্ত্রীর পানে। নয়নে মিলিত হলো নয়ন। স্বামীকে শান্ত হবার জন্য সময় দিল ইনু। আস্তে ধীরে শান্ত হলো রাহিত। স্ত্রীর হাত ধরে কাছে টেনে নিল। স্বামীর চওড়া বুকে মিলল ঠাই। চুপটি করে শুয়ে ইনায়া। শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাচ্ছে হৃদয় স্পন্দনের ধুকপুক ধুকপুক ধ্বনি। আনমনে বলে চলেছে রাহিত, মায়ের জীবনটা এত কষ্টের হলো কেন? একটুখানি সুখ কি আমার মা ডিজার্ভ করে না? হ্যারে ইনু, ওই লোকটা আমার মায়ের জীবনে কেন এলো? কেন ভালোবাসা নামক সর্বগ্রাসী জালে আমার মাকে ফাঁসালো? আমার মা তো ভালো ছিল, সুখে ছিল। ওই লোকটার আগমনে সব শেষ হয়ে গেল। সব আপনজন হারালো মা। সবাইকে ছেড়ে ওই নির্দয়ে লোকটার হাত বেছে নিল। বিনিময়ে পেল কি? দুঃখ, কষ্ট আর বিশ্বাসঘাতকতা। মায়ের জীবনটা পুরো শেষ হয়ে গেল। এক নারীর জীবনে তার স্বামীর স্থান কতটা গুরুত্বপূর্ণ আপন জানিস? সেই স্বামী যখন হৃদয়ের কাঠ গড়ায় আসামি হয়, সেই কষ্টটা বলার মতো নয়, বড় যন্ত্রণাদায়ক। ইনায়া নিঃশব্দে স্বামীর বুকে শুয়ে শুনে চলেছে তার দুঃখ ভরাক্রান্ত শব্দমালা। মাকে আমি কতবার বলেছি, ইরু ভাইয়া বলেছে, মা শুনল না। অন্ধবিশ্বাস করে গেল। একবার না, দুইবার না, শতবার এই লোকটাকে বিশ্বাস করলো। শুধরে যাওয়ার সুযোগ দিল। কি পেল বিনিময়ে? রক্তাক্ত প্রতিদান। হ্যাঁ, অনেক হয়েছে আর না। চোখের সামনে আমি আমার জন্মদাত্রী মাকে রক্তাক্ত অচেতন অবস্থায় দেখেছি। তাকে এই দুই হাতে নিয়ে হসপিটালে ছুটেছি। প্রথমবারের মতো মাকে হারানোর ভয়ে বুক কেঁপেছে।
ফালা ফালা হয়েছে ভেতরটা, আর না, ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি ওই লোকটার কাছে, মা সাইন করে দিয়েছে। অশ্রু সজল চোখে একদিন সাইন করে ওই লোকটার সাথে জড়িয়েছিল। জীবনের এই দুঃখজনক পরিস্থিতিতে আরেকটি সাইন করে তার থেকে মুক্তি চাইছে। জীবনটা বড় বৈচিত্র্যময়, তাই না রে? মা কখনো ভেবেছিল একদিন এমন কষ্টদায়ক মুহূর্ত দেখতে হবে, সইতে হবে? ভাবেনি। তাকদিরে ছিল রে। তাই তো আজ মায়ের এই দুর্দশা। আমি ছেলে হয়ে ব্যর্থ, কিচ্ছুটি করতে পারলাম না, কিচ্ছু না। শেষের কথাটিতে সহমত পোষণ করতে পারল না ইনায়া। স্বামীর বুকে হাত বুলাতে বুলাতে কোমল কণ্ঠে বলল, তুমি ভুল ভাবছ। মামির গর্ব তুমি, তুমি একা নও। তোমার দুই ভাই বোনই তার গর্ব, সুখের ফোয়ারা। তোমাদের মুখ চেয়েই মামি অনেক সময় অনেক কিছু সহ্য করেছে, কাউকে জানতে দেয়নি, বুঝতে দেয়নি। কাকাই বা বলবে আপনজন তো থেকেও নেই, তারা যে ত্যায্য করেছে, কোথায় যাবে সে? তার স্ত্রী সত্তা তাকে বাধা দিয়েছে বারবার, মাতৃসত্তা শাসন করেছে, ফলস্বরূপ আজ এই দিন দেখতে হচ্ছে। দুঃখ পেও না গো, যা হওয়ার হয়ে গেছে। এবার আমাদের আগামী নিয়ে ভাবতে হবে। অনেক তো হলো, ইনশাল্লাহ এখন থেকে মা আর কাঁদবে না। দুঃখের অশ্রু নয়, সুখের অশ্রু বিসর্জন দেবে বলে বলো। আমরা সেটা নিশ্চিত করতে পারবো না মায়ের মুখে হাসি ফোটাতে। বলো। অর্ধাঙ্গীকে বুকে মিশিয়ে নিল রাহিত, চুলে মুখ গুজে অস্ফুট স্বরে ইতিবাচক সম্মতি জানালো, পারবো, পারতেই হবে। আবার হাসবে মা। অশ্রু ভেজা কণ্ঠে আত্মবিশ্বাস। ইনায়াও তার রাহিকে আলিঙ্গনে আবদ্ধ করে নিল। দুজনের অন্তরে বিশ্বাস, আবার হাসবে মা, ইনশাল্লাহ। সময়ের চক্রাকার ঘূর্ণিতে অতিবাহিত হলো বেশ কিছুদিন। বন্দি জীবন হতে মিলল মুক্তি। স্বাভাবিক জীবনে ফিরে এলো হৃদি। তার সহজ ছিল না বটে। শত্রুদের প্ররোচনায় চারিদিকে ছড়িয়ে পড়েছিল মিথ্যে গুজব। হৃদি পালিয়েছে তার দেহরক্ষীর সাথে। আমাদের সমাজে আরও কিছু মানুষ বসবাস করে যারা সত্য মিথ্যা বাজ বিচার না করে বিনা মিথ্যা শব্দমালা বিশ্বাস করে নেয়, ভুলভাল অপবাদ দেয়। তেমনই কিছু মানুষের বাক্যবাণে বিদ্ধ হতে হয়েছে হৃদিকে। তাকে মানসিকভাবে বিধ্বস্ত করতে লেগে পড়েছিল লোকগুলো। তন্মধ্যে পাড়া প্রতিবেশী, ভার্সিটির কিছু শিক্ষার্থী অন্যতম। জমিলা বানুও বাদ যায়নি। অবিরাম কটূক্তি করে যাচ্ছিলেন, যার ফলাফল পেলেন এক সন্ধ্যায়। সন্ধ্যাকালীন প্রহর মাগরিবের সালাত আদায় করে লিভিং রুমে একত্রিত হয়েছে পরিবারের সদস্যরা। শুক্রবার বিধায় এজাজ সাহেব বাড়িতে। ইরহাম কিয়ৎক্ষণ পূর্বে ফিরেছে। লিভিং রুমে নারী সদস্যরা উপস্থিত। হৃদি মা ও দাদির হাতে চায়ের কাপ তুলে দিল। ওরা বিনিময়ে মুচকি হাসি উপহার দিলেন। হৃদিও মুচকি হাসল, চায়ের কাপ হাতে তাকালো জমিলা বানুর পানে। মনটা কেমন করে উঠল। এই বৃদ্ধা নারী ওকে মোটেও পছন্দ করে না, সুযোগ পেলেই কটুবাক্য শুনিয়ে দেয়। সম্মান প্রদর্শনের জন্য হৃদি চুপ থাকে। কয়েকদিনের অতিথি, সময় হলে চলে যাবেন। অহেতুক সম্পর্কে বিরূপতা আনার প্রয়োজন নেই। তবুও অবাধ্য মনে কালো মেঘ জমে। দীর্ঘশ্বাস ফেলে হৃদি এগিয়ে গেল, চায়ের কাপ বাড়িয়ে বলল, দাদি আপনার চা। সোফায় বসে সুপারি কাটছিলেন জমিলা বানু। অপছন্দের মেয়েটার কণ্ঠ শুনে চোখ তুলে তাকালেন। এমন দৃষ্টিতে তাকালেন যেন চোখের চাহনিতেই ভস্ম করে দেবেন। হৃদি দ্বিধান্বিত চোখে তাকিয়ে, ভাব সব সুবিধার ঠেকছে না, কাপ কি ফিরিয়ে নেবে? বেশরম মাইয়া, লজ্জা শরম নেই তোমার? কোন সাহসে ওই অপবিত্র হাত দিয়ে আমার চা দাও? আমি তোমার থেকে চা চাইছি? চুপ করে আসো কে? চা চাইছি আমি। মালিহা ও রাজে দেখানো হতবাক। উনি আবার শুরু করেছে। এমনিতেই বাড়িতে ইরহাম উপস্থিত। যদি আমতা আমতা করে কিছু বলার পূর্বেই বদলে গেল হৃদি, আমতা আমতা করে কিছু বলার আগেই বদলে গেল পরিবেশ। কর্ণপাত হলো ভারী কি গম্ভীর কণ্ঠস্বর। আমার স্ত্রীকে অপবিত্র বলছেন কোন সাহসে? ওর পিউরিটি সার্টিফিকেট দেবার আপনি কে? থমকে গেল পরিবেশ। সকলের দৃষ্টি নিবদ্ধ হলো সিঁড়ি বরাবর। সিঁড়ির ধারে দাঁড়িয়ে গোমরা মুখ মানুষটি, থমথমে মুখশ্রী, পরনে ঘরের পোশাক, ধূসর রঙা টি শার্ট ও ট্রাউজার।
মালিহা ও রাজেদা খানম সোফা সেরে উঠে দাঁড়ালেন। হৃদি দ্রুত টেবিলের ওপর চায়ের কাপ রেখে দিল। স্বামীকে কিছু বলার পূর্বেই শুনতে পেল জমিলা বানু ব্যঙ্গ করে বলে উঠেছেন, বাহ, তোমার বউ অপবিত্র হইতে পারে, আর মানুষে সেইটা কইতে পারবো না। বৃদ্ধা মহিলা খোঁচা মেরে বললেন, একেবারে জায়গা মতো আঘাত করেছেন উনি, এবার কি বলবে ইরহাম। মিটি সোফায় হেসে সোফা সেরে উঠে দাঁড়ালেন জমিলা বানু। বক্র হাসি ফুটে উঠল মানুষটার অধর কোণে। ধীর পায়ে এগিয়ে গেল। মুখে দাদি নাতি, তার পানে স্বল্প ঝুঁকে গেল ইরহাম। চোখে চোখ রেখে বক্র হেসে টেনে টেনে বলল, আমার বউ পবিত্র আছে না অপবিত্র সেটা আমার চেয়ে ভালো কে জানবে দাদিজি। চরমভাবে বোকা বনে গেলেন বৃদ্ধা নারী। বেশরমের মতো এসব কি বলছে ছেলেটা, সি সি সি, লজ্জা শরমের মাথা খাইছনি, নির্লজ্জ পোলা কথাকার। সোজা হয়ে দাঁড়ালো ইরহাম, গাম্ভীর্য বজায় রেখে বলল, এ বাড়িতে কম তো কটূক্তি করলেন না, এবার ফিরে যাওয়ার সময় হয়েছে, বিপদের সময় এসেছেন, আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনেক উপকার করেছেন, আশা করি এরকম উপকার দ্বিতীয়বার আর দরকার পড়বে না। টিকিট কেটেছে, আগামীকাল রাতের বাস, তৈরি হয়ে থাকবেন। কাটকাট কণ্ঠে বলা প্রতিটা শব্দ ওনার কর্ণগহ্বরে ধাক্কা দিল। বাকশূন্য হয়ে পড়লেন জমিলা বানু। আজ অবধি কোনো আত্মীয় ওনায় মুখের ওপর এভাবে অপমান করেনি। শেষে দুদিনের এই ছোকরা কিনা ইরহাম স্মরণ করিয়ে দিল আগামীকালের টিকিট। সময় মতো ব্যাকপ্যাক গুছিয়ে ফেলবেন। আর দাঁড়ালো না ইরহাম, অসন্তুষ্ট চাহনিতে তাকালো স্ত্রীর পানে। হৃদি করুণ চোখে তাকিয়ে কী বা করতো সে, বয়স্কা নারীর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে? স্বামী নামক মানুষটি তা বুঝলে তো। সিঁড়িতে দণ্ডায়মান বাবার পাশ কাটিয়ে দোতলায় চলে গেল ইরহাম। জমিলা বানু খিটখিটে মেজাজের সহিত অতিথি কক্ষের দিকে অগ্রসর হলেন। আর থাকবেন না এই বাড়িতে, অনেক অপমান সহ্য করেছেন, আর না, কালই চলে যাবেন। বন্দিদশা হতে ফিরে আসার পর হৃদির জীবনটা সহজ ছিল না। প্রতিনিয়ত পাড়া প্রতিবেশী, সহপাঠী, এমনকি সম্মানীয় শিক্ষকদের কটূক্তির শিকার হতে হয়েছে তাকে। মানুষগুলো কেমন অদ্ভুত চাহনিতে তাকিয়ে ওকে ক্ষত বিক্ষত করে যাচ্ছিল, আক্রমণ করছিল দূষিত শব্দবাণে। সে সময় পাশে থেকে মনোবল বৃদ্ধি করেছে পরিবার, বন্ধুবান্ধব, তার একান্ত পুরুষ। শিরায় শিরায় ছড়িয়ে দিয়েছে ইতিবাচক উদ্দীপনা। তেমনই এক স্মরণীয় প্রহর ইরহাম ও হৃদির প্রথম বিবাহবার্ষিকী। অচেনা দুজন হতে হৃদয়ের সিংহাসনে আধিপত্য বিস্তার। দেখতে দেখতে অতিবাহিত হলো বিবাহিত জীবনের 12 মাস, 52টি সপ্তাহ। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বিবাহবার্ষিকী উপলক্ষে ঘটা করে কোনো বড় আয়োজন করতে অনিচ্ছা প্রকাশ করল ইরহাম। বিষয়টিতে মনক্ষুণ্ণ হলো হৃদির। এই দিনটি যে তাদের জন্য অত্যন্ত মধুময়, স্মরণীয় একদিন। বিবাহিত জীবনের প্রথম বর্ষ অতিক্রম। দিনটিকে কেন্দ্র করে কত কী পরিকল্পনা, আকাঙ্ক্ষা, সবটা বিনা কারণে ধূলিসাৎ হবে। কোনরূপ বিশেষ আয়োজন থাকবে না, কেমন কথা। লহমায় কালো মেঘে ঢাকা পড়ল সুশ্রী বদন। বিবাহবার্ষিকীর আগের রাত থেকে অভিমানী কন্যার অভিমান পাহাড় ছুঁই ছুঁই। রাতে স্বামীর সঙ্গে ভালো মন্দ স্বাভাবিক কথা অবধি বলল না, অন্যদিকে মুখ ঘুরিয়ে শুলো। কিন্তু এমপি সাহেব তা বরদাস্ত করলে তো তার ভাষ্যমতে যত মান অভিমান দিনের মধ্যে মিটিয়ে নেবে। রাতটুকু একান্ত আমাদের, সেখানে বিন্দুমাত্র দূরত্ব বরদাস্ত করার মতো মহানুভব নয় এই ইরহাম। ব্যাস, স্ত্রীর অভিমান অগ্রাহ্য করে তাকে বাহুডোরে আগলে নিল ইরহাম। ছটফট করতে লাগলো মেয়েটি, ব্যর্থ নিজেকে ছাড়াতে। শক্তপোক্ত দুটো হাতের ঘেরা টোপে বন্দি অবস্থা। রুদ্ধশ্বাস প্রশ্বাস, হাঁসফাঁস করে উঠল হৃদি। উফ, ছাড়ুন না। ছাড়ল না ইরহাম, তবে মৃদু আলগা হলো বন্ধন। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল হৃদি। এদিকে নিষ্ঠুর মানবের ন্যায় স্বল্প সময়ের মধ্যেই নিদ্রায় তলিয়ে গেল ইরহাম। এমনত রূপ সত্যি অপ্রত্যাশিত ছিল। দুঃখে কষ্টে অশ্রুবিন্দু জমল চোখে। আধ ঘন্টার মতো জোরপূর্বক অশ্রু বিসর্জন দিল হৃদি। তার ইরহাম এতটা বর্বর কি করে হতে পারে?
স্ত্রীর দুঃখ কষ্টের বিন্দুমাত্র পরোয়া না করে এভাবে ঘুমিয়ে পড়ল? অভদ্র, নিষ্ঠুর, পচা লোক। আর কত কি সম্বোধন। মিনিট 30 বাদে বাম হাতের উল্টো পিঠে অক্ষিকোলে আগত বিন্দু বিন্দু নোনা জল মুছে ফেলল মেয়েটা। ক্লান্ত শ্রান্ত হয়ে স্বামীর বুকে মাথা এলিয়ে দিল, পাড়ি জমালো ঘুমের রাজ্যে। যত যাই হোক না কেন, এই পচা মানুষটির প্রশস্ত বক্ষপট তার পরম শান্তির আশ্রয়স্থল, ভরসার আচ্ছাদন। দিনমণির কিরণে উজ্জ্বল ধরিত্রী, সৃষ্টিকর্তার নিয়ম মোতাবেক আগমন হলো এক নতুন দিনের। সকাল হতেই দুই পরিবারের সদস্যরা হৃদিকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে। কেউ সরাসরি, কেউ বা ফোনালাপে। মালিহা পুত্রবধূর ললাটে চুমু এঁকে দোয়া করলেন ওদের সুখী সুন্দর দাম্পত্য জীবনের জন্য। দীর্ঘায়ুর কামনা করে। থ্যাঙ্কস এ লট মা। হৃদি আহ্লাদী হয়ে শাশুড়ি মাকে আলিঙ্গন করল। চুপটি করে অনুভব করতে লাগলো মাতৃ সুবাস। দিনটা নিঃসন্দেহে চমৎকার ছিল। বর নামক বর্বর লোকটি যদিও বা নিষ্প্রভ আচরণ করছিল, সে তো সকাল হতে রাজকার্য করতে বাইরে বেরিয়েছে। হৃদি একাকী ছিল, ইনুটাও নেই, নিজ সংসারে ব্যস্ত। দুপুর 2টো নাগাদ হৃদি রওনা হলো বাবার বাড়ির উদ্দেশ্যে। নীতি ও নিদিশা ফোন করে যেতে বলেছে। সেখানে গিয়ে বেশ সুন্দর করে সময় কাটল। ফারহানা ও রায়হান দম্পতি কনিষ্ঠ কন্যাকে নিউ কালেকশন পোশাক উপহার দিলেন। বাকিরাও টুকটাক উপহার দিল। সানন্দে তা গ্রহণ করলো হৃদি। বাবার বাড়ির দুর্দান্ত সময় কাটিয়ে সন্ধ্যা 6:30 নাগাদ আনন্দাঙ্গনে ফিরে এলো। ফিরেই হলো হতবিহ্বল। হ্যাপি ইউনিভার্সিটি। মধুরতম কলরবে মুখরিত পরিবেশ, জমকালো আয়োজনে উজ্জ্বল গোটা ঘর, লিভিং রুমের নিকট আত্মীয়দের উপস্থিতি। সমস্যার ওকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে তারা। চারিধারে মনের মতো সাজসজ্জা, কৃত্রিম আলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে গাত্র। আবেগে আপ্লুত হৃদির তৃষ্ণার্থ চক্ষু জোড়া খুঁজে বেড়াচ্ছে একান্ত জনকে। এত সব আয়োজনে কখন করলো তার বর্বর বরটি? কোথায় লুকিয়ে সে? ব্যর্থ হলো চক্ষুদয়, খুঁজে পেল না তারে। হৃদির নিকটে এগিয়ে এলো ইনায়া, রায়না। আদুরে ভাবিকে নিয়ে দোতলায় চলে গেল। অতিবাহিত হলো কিছু মুহূর্ত। আনন্দাঙ্গনে পৌঁছালো হৃদির পরিবার। মালিহা ও পল্লবী তাদের সাদরে অভ্যর্থনা জানালেন। হলো কুশল বিনিময়। অতঃপর এলো সেই কাঙ্ক্ষিত লগ্ন। সকলের দৃষ্টি আকর্ষণ করল রিহাম। সিঁড়ি বেয়ে পাশাপাশি নেমে আসছে ইরহাম ও তার হৃদরানী। হৃদির পরনে আজ ল্যাভেন্ডার শিমার সিল্ক জর্জেট, স্টোনস, সিকোয়েন্স, রেশম জরি, থ্রেড এমব্রয়ডারি, স্কল্প বর্ডারযুক্ত শাড়ির আবরণ। 3/4 ব্লাউজটি সিল্কের কাঁচা বেগুনি রঙা। কৃষ্ণবর্ণ কেশ আবৃত ল্যাভেন্ডার রঙা হিজাবের অন্তরালে। মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া। পাশেই তার জীবনসঙ্গী ইরহাম। একান্ত মানবের পরনে অফ হোয়াইট রঙের কুর্তা, যার ম্যান্ডারিন কলার, ফুল স্লিভ, প্রশস্ত বক্ষপটে জড়িয়ে এমব্রয়ডারি যুক্ত রৌপ্য বর্ণের হাফ স্লিভ নেহরু জ্যাকেট, সাথে একই বর্ণের পাজামা। নভনীল চক্ষু জোড়া আড়াল হয়েছে রিমলে চশমায়। আপনজনদের চোখ জুড়িয়ে গেল। দুজনকে পাশাপাশি দেখে মালিহা দূর হতে আদুরে চুমু এঁকে দিলেন। দোয়া করলেন মহান স্রষ্টার নিকটে। হৃদি কিছু চেয়েছে এবং তা সাধ্যের মধ্যে থাকা সত্ত্বেও পূরণ করবে না ইরহাম, এ যে অসম্ভব। তাই তো হৃদ্রাণীর ছোট্ট আবদারটুকু নিভৃতে পূরণ করল। কতদিন পর একত্রিত হলো আপনজনেরা। বাহিরের লোক হাতে গোনা কয়েকজন উপস্থিত। সকলের উপস্থিতিতে আনন্দঘন মুহূর্ত অতিবাহিত হলো। অর্ধাঙ্গীর অধর কোলে লেপ্টে মোহনীয় দুতি। স্বল্প দূরত্বে দাঁড়িয়ে ইরহাম। বিমোহিত নয়ন যুগল, দৃষ্টি ফেরানো যে আজ দুষ্কর। লাজুককন্যা দৃষ্টি এড়িয়ে যায়নি বিষয়টি। তাই তো আরক্ত আভা ছড়িয়ে দুগালে অষ্টপুটে লজ্জালু রেখা। সকলের অগোচরে হলো তাদের চোখে চোখে আলাপন। চোখের চাহনিতেই অসীম মুগ্ধতা প্রকাশ করল মানুষটি।
লজ্জা মিশ্রিত হাসি উপহার দিয়ে দৃষ্টি সরিয়ে নিল হৃদি। এ কেমন হৃদয় হরণকারী চাহনি, যা ছুঁয়ে যায় হৃদয়ের অলিগলি। সর্বদা পরিকল্পনা মাফিক সবকিছু সংঘটিত হয় না, তাই তো বহিরাগত অতিথিদের যথাসম্ভব এড়িয়ে যাওয়া সত্ত্বেও কটূক্তির শিকার হলো হৃদি। সেই পুরনো আলাপচারিতা অপহরণকালীন সময় নিয়ে শব্দের ভয়ঙ্কর কাটাছেঁড়া। নিমেষেই মুখে আধার ঘনিয়ে এলো। ভাইরা ভাই ফাহিমের সঙ্গে কথা বলছিল ইরহাম, কিন্তু দৃষ্টি নিবদ্ধ অর্ধাঙ্গীর পানে। ফলস্বরূপ সহজে লক্ষ্য করল হৃদির পরিবর্তিত মুখশ্রী। বুদ্ধিদীপ্ত মানুষটির বিষয়টি অনুধাবন করতে সময় লাগলো না, সহজেই মিলে গেল উত্তর। শক্ত হলো চোয়াল, আর বিলম্ব করল না। পার্টি সমাপ্ত ঘোষণা করা হলো। একে একে প্রস্থান করল অতিথিবৃন্দ। অনুরোধ করা সত্ত্বেও রইল না রায়হান শেখ ও তার পরিবার। তারা হাসি মুখে বিদায় নিল। অতঃপর এক মুহূর্ত বিলম্ব না করে স্ত্রীর সন্নিকটে এলো ইরহাম। আঁকড়ে ধরল কোমল হাতটি। চমকিত নেত্রে তাকে হৃদি। সকলের উপস্থিতিতে এসব কি করছে ইরহাম? অস্ফুট স্বরে কিছু বলার পূর্বেই শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো গম্ভীর স্বর, রুমে চলো। স্ত্রীর কোমল হাতটি ধরে সকলের দৃষ্টি অবজ্ঞা করে ঘরের উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলো ইরহাম। দ্বিধাগ্রস্ত হৃদি পথ অনুসরণ করে স্বামীর সঙ্গে চলতে লাগলো। মালিহা ও পল্লবী একে অপরের মুখ চাওয়াচাই করছেন। বুঝে উঠতে পারলেন না ছেলের এমনতর আকস্মিক আচরণের মূল হেতু কি। অবুঝ রায়না ইরহাম ভাইয়ের এমন অপ্রত্যাশিত আচরণের ভিন্ন অর্থ উদ্ঘাটন করল। পাশে দাঁড়িয়ে ইনায়া ফিসফিসিয়ে তার কানে কানে বলল, ভাবির গর্জিয়াস লুক দেখে ভাইয়া বোধহয় আউট অফ কন্ট্রোল, এজন্যই তড়িঘড়ি করে রুমে ছুটল। রায়না হাতের তেলোয় ওষ্ঠাধর লুকিয়ে মিটিমিটি হাসছে। তবে চিন্তিত ইনায়া ওর দৃষ্টিতে বিষয়টি ভিন্ন কিছু। কিন্তু কি? নিকোষ কৃষ্ণ রজনী। বিছানায় বসে ইরহাম হৃদি। দুজনের সাজসজ্জা অনেকাংশে দূরীভূত। নেহরু জ্যাকেট হিজাব পরে রয়েছে ডিভানে। মুখশ্রীতে কৃত্রিম প্রসাধনের প্রলেপ প্রায় বিলুপ্ত। মুছে ফেলা হয়েছে মানুষটিরও চশমা অনুপস্থিত চোখে। মুখোমুখি বসে তারা দুজন। পুরুষালী হাতে বন্দি পেলব দুটো হাত। নয়নে মিলিত নয়ন। কোমল স্বরে বলে চলেছে ইরহাম, জানো, আমাদের সমাজে দুই ধরনের লোক থাকে, যারা আমাদের জন্য হানিকারক। এক পক্ষ থাকে তারা অতি মিষ্টি মধুর কথায় আমাদের মন কেড়ে নেয়। ভালো মন্দ সবেতে প্রশংসা, কখনো ভুল ত্রুটি শুধরে দেওয়ার চেষ্টা করে না, বরং তোমাকে ভুলে ভরপুর পথে ছুঁড়ে ফেলে দেয়। এরা কখনো আমাদের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এদের মধুর কথাবার্তা আসলে বিষের চেয়েও বেশি আক্রমণাত্মক, ক্ষতিকর। বুঝতে পারছো আমি কি বলছি? ইতিবাচক মাথা নাড়ল হৃদি। হ্যাঁ, সে বুঝতে পারছে। আমাদের সমাজে এমন ছদ্মবেশী শত্রুর আনাগোনা অধিক। এরা আসলেই ক্ষতিকারক। এদের সঙ্গে এদের সঙ্গ লাভের চেয়ে বা ভালোর চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে। হৃদি মনোযোগ দিল স্বামীর কথায়। দ্বিতীয়ত সেই শ্রেণীর লোক, এদের মুখ নিঃসৃত প্রতিটি শব্দ বিষাক্ত। এরা কারোর ভালো সহ্য করতে পারে না, কারোর সফলতায় খুশি হতে পারে না। সব সময় অন্যকে আঘাত করার অজুহাত খুঁজে বেড়ায়। কটূক্তি করে, বিপরীত দিকে থাকা মানুষটিকে বিধ্বস্ত করে তোলে। সবসময় মনে রাখবে হৃদি, জীবনে যদি সফলকাম হতে চাও, সুখী হতে চাও, এই দুই শ্রেণীর লোকেদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। এরা বিপজ্জনক। তোমায় এমন রূপে নিঃশেষ করে দেবে যে তুমি টেরও পাবে না কবে, কখন, কিভাবে তোমার অস্তিত্বটা মাটিতে মিশে গেল। হৃদি মন্ত্রমুগ্ধের ন্যায় শ্রবণ করে চলেছে প্রতি শব্দ। কি দারুণ অর্থপূর্ণ শব্দমালা! একজন মানুষকে যথাযথভাবে অনুপ্রাণিত, উদ্দীপ্ত করার জন্য কিছু শক্তিশালী শব্দ যথেষ্ট। একজনকে ঘোর অমানিসা হতে ছিনিয়ে আনতে পারে কিছু ইতিবাচক শব্দ। তেমনিভাবে নেতিবাচক শব্দগুচ্ছ আধার অতল গভীরে ডুবিয়ে দিতে পারে। এখন তুমি আলোর হাতছানি আঁকড়ে বাঁচবে নাকি তলিয়ে যাবে আধারে, সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, তোমার মানসিক শক্তির উপর নির্ভর করছে। হৃদি,
অত্যন্ত কোমল হৃদয়স্পর্শী সেই ডাক উপেক্ষা করার বিন্দুমাত্র সাধ্য নেই মেয়েটির। প্রেমময় চাহনিতে তাকালো হৃদি, চোখে চোখ রাখলো, ছুঁয়ে গেল অন্তরের গহীনে। স্ত্রীর বাঁ গালে হাতটি স্থাপন করলো ইরহাম, আবেশে মুদিত হলো মেয়েটির আখি পল্লব। স্বামীর হাতের সঙ্গে আরেকটু গাঢ় করে মিশিয়ে নিল গাল। কথা দাও, কখনো কারোর বাজে মন্তব্যে ভেঙে পড়বে না, তুমি জানো? আমি জানি, আল্লাহ জানে তুমি পবিত্র, নিষ্কলঙ্ক। শত্রুর ছায়া অবধি তোমায় ছুতে পারেনি, তবে কেন লোকেদের কথায় কান দেবে? পাছে লোকে কত কি বলে, সব শোনা তো আমাদের জন্য আবশ্যক নয়। তাহলে কেন শুনবো আমরা? ওরা দুটো বাজে বকলে আমরা তিনটে ভালো বলবো, বুক ফুলিয়ে সত্য বলবো, কারণ আমরা জানি আমরা সঠিক, ভুল নই। তবে কেন পাছে লোকে ভয়? বি স্ট্রং। গোটা দুনিয়া ভাড়মে যাক, জেনে রেখো তোমার স্বামী ও পরিবার রয়েছে তোমার পাশে। উই আর অলওয়েজ উইথ ইউ মাই গার্ল, ডোন্ট বি উইক। স্বামীর মুখ নিঃসৃত প্রতিটি অনুপ্রেরণাদায়ক শব্দমালা হৃদয়ে ছুঁয়ে মস্তিষ্কে গেঁথে গেল। সীমাহীন ভালো লাগায় বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত প্রণয় উদ্যান হতে মিষ্টি মধুর গুঞ্জন ভেসে আসছে। চোখে মুখে উজ্জ্বলতা, এক বুক গর্ব জীবনসঙ্গীর জন্য। আবেগে আপ্লুত তনুমন, কম্পিত ওষ্ঠাধর, অক্ষিকোল গড়িয়ে অশ্রু নামল গালে। বিন্দুমাত্র কালক্ষেপণ না করে স্বামীর প্রশস্ত বক্ষপটে আশ্রে পড়ল আগ্রাসী ঢেউয়ের ন্যায়। পেলব দুহাত আঁকড়ে ধরল পিঠ, পুরোপুরি মিশে যেতে চাইছে বক্ষস্থলে, প্রবেশ করতে চাইছে স্বামীর মনের অরণ্যে। সেথে অসংখ্য প্রেমময় বৃক্ষরাজির ভিড়ে সাজাবে এক ছোট্ট সুখের আবাসন। ইরহামও নিজের সনে আঁকড়ে ধরল স্ত্রীকে, উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ কপতি আবেগের অতি সজ্জে স্বামীর কাঁধে ক্ষুদ্র পরশ অঙ্কন করল হৃদি। শিউরে উঠল ইরহাম, অনুভূতির স্ফুলিঙ্গ জ্বলে উঠল মনের অরণ্যে। কথা দাও, কখনো কারোর বাজে মন্তব্যে ভেঙে পড়বে না, তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে তুমি পবিত্র, নিষ্কলঙ্ক। শত্রুর কুঁসা অবধি তোমায় ছুতে পারেনি, তবে কেন লোকেদের কথায় কান দেবে? পাশে লোকে কত কি বলে, সব শোনা তো আমাদের জন্য আবশ্যক নয়। তাহলে কেন শুনবো আমরা? ওরা দুটো বাজে বকলে আমরা তিনটে ভালো বকবো, বুক ফুলিয়ে সত্য বলবো, কারণ আমরা জানি আমরা সঠিক, ভুল নই। তবে কেন পাশে লোক ভয়? বি স্ট্রং। স্বামীর মুখ নিঃসৃত প্রতিটি অনুপ্রেরণাদায়ক শব্দমালা হৃদয়ে সে মস্তিষ্কে গেঁথে গেল। সীমাহীন ভালো লাগে বক্ষপিঞ্জরের অন্তরালে লুকায়িত প্রণয় উদ্যান হতে মিষ্টিমধুর গুঞ্জন ভেসে আসছে। চোখে মুখে উজ্জ্বলতা, এক বুক গর্ব জীবনসঙ্গিনীর জন্য। আবেগে আপ্লুত তনুমন, কম্পিত ওষ্ঠাধর, অক্ষিকোল গড়িয়ে অশ্রু নামল গালে। হৃদিবিন্দুমাত্র কালক্ষেপণ না করে স্বামীর প্রশস্ত বক্ষপটে আশ্রে পড়ল আগ্রাসী ঢেউয়ের ন্যায়। পেলব দুহাত আঁকড়ে ধরল পিঠ, পুরোপুরি মিশে যেতে চাইছে বক্ষস্থলে, প্রবেশ করতে চাইছে একান্ত মানুষটির মনের অরণ্যে। সেতে অসংখ্য প্রেমময় বৃক্ষরাজির ভিড়ে সাজাবে এক ছোট্ট সুখের আবাসন। ইরহামও নিজের সনে আঁকড়ে ধরল স্ত্রীকে, উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ কপতি বদ্ধ দুজনার আখি পল্লব। কর্ণপথ হচ্ছে হৃদযন্ত্রের মধুরতম স্পন্দন। লাবডাব লাবডাব আবেগের অতিশয্যে স্বামীর ডান কাঁধের ত্বকে ক্ষুদ্র পরশ অঙ্কন করল হৃদি। শিউরে উঠল ইরহাম, অনুভূতির স্ফুলিঙ্গ জ্বলে উঠল মনের অরণ্যে। লাগাম ছাড়া হলো সত্তা, শক্তপোক্ত দুটো হাত অর্ধাঙ্গিনীকে পূর্বের চেয়ে আরো গাঢ় আলিঙ্গনে নিজের সনে আগলে নিল। তপ্ত শ্বাস প্রশ্বাস ছুঁয়ে যাচ্ছে কাঁধের উন্মুক্ত ত্বক। বাহুডোরে আবদ্ধ মেয়েটি মৃদু শিহরিত হলো। একান্ত পুরুষ তখন মত্ত প্রেমার্দ পরশে, বা কাঁধ হতে সরে গিয়েছে কেশগুচ্ছ। অবলীলায় সেথায় অঙ্কিত হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরশ। ইরহামের একটি হাত ঘুরে বেড়াচ্ছে অর্ধাঙ্গীর কোটিদেশ। তরঙ্গ বয়ে যাচ্ছে শির দ্বারা বরাবর। আবেশে নখ ডেবে গেল স্বামীর পৃষ্ঠে। গলদেশে গাঢ় স্পর্শ একে একটুখানি দূরত্ব সৃষ্টি করল ইরহাম। শিহরিত মেয়েটির দৃষ্টি অবনত, ঘন ঘন পড়ছে শ্বাস। তপ্ত শ্বাস ফেলে হাত বাড়ি দিল মানুষটি। পরম স্নেহে দুহাতের অঞ্জলিতে ভরে নিল স্ত্রীর সুশ্রী মায়াবী বদন। অপলক নেত্রে তাকিয়ে রইল, উপভোগ করে চলেছে অর্ধাঙ্গীর লাজে রাঙা
অক্ষি পল্লবের ঝাপটানি, নাকের ডগায় এক টুকরো লালিমার ছোঁয়া, শিহরিত ওষ্ঠাধরের কম্পন। সেথায় দৃষ্টি নিবদ্ধ হতে বিস্তীর্ণ মরুর ন্যায় খা খা করে উঠল গণ্ডস্থল। বার কয়েক শুকনো ঢোক গিলে নিল ইরহাম। তবু অশান্ত অন্তঃস্থল মিলছে না বিন্দুমাত্র স্বস্তি। অবেদ্য সে আকর্ষণে বশীভূত সত্তা, নিজেকে সামলানো বড় দুষ্কর। অত্যাধিক আবেগী স্বরে ডেকে উঠল মানুষটির হৃদয়। কর্ণগহ্বরে যেন এক পশলা স্বস্তি হয়ে ঝরে পড়ল শ্রাবণ ধারা। হৃদয় দেখালো স্বামীর পানে, সে চাহনিতে ছিল ভরসা, এক বুক ভালোবাসা আর নিজেকে সমর্পণ করার নৈশব্দ অনুমোদন। শব্দহীন ভাষাটুকু ঠিক উপলব্ধি করতে পারল ইরহাম। দু গালে স্থাপিত হাত দুটো আরেকটু গাঢ় হলো, নিজের মুখ বরাবর নৈকট্যে নিয়ে এলো। মায়াময়ীর মুখখানি, লজ্জালু বদন পানে তাকিয়ে সম্মোহনী স্বরে বলে উঠল, নিস্তব্ধ এ রাত, সাথে একান্ত নারীর সান্নিধ্য, হৃদয়ে জেকে বসেছে অপরিসীম তৃষ্ণা। তোমার প্রণয় আকণ্ঠ পান করার তৃষ্ণা। ও হৃদরানী, দেবে কি হৃদয় তৃষ্ণা নিবরণের একটুখানি প্রশ্রয়? কোমল মুখখানি লাজে রক্তিম বর্ণ ধারণ করল, ঘন ঘন ঝাপটালো অক্ষি পল্লব। এতে বেকুব হলে ইরহাম বিন্দুমাত্র বিলম্ব না করে সঙ্গিনীকে কাছে টেনে এলো। কপালে ঠেকে গেল কপল, সপ্তপ্ত শ্বাস আঁকিবুকি করে যাচ্ছিল মেয়েটির মুখে। বুঝে আসছিল চক্ষু, তীর তীর করে কম্পমান ওষ্ঠাধর। নিমেষে সেথায় হালাল কর্তৃত্ব প্রতিষ্ঠা করল মানুষটি। প্রগাঢ় হলো ছোঁয়া, আবেশে সিক্ত রমণী মিশে গেল স্বামীর বক্ষস্থলে। দুহাতে আলিঙ্গনরত গলা, মধুরতম সে রজনী কাটল বিনিদ্র। নতুন রূপে এক অপরেতে বিভোর হল রিহাম। স্বামীর প্রগাঢ় নেশালো পরশে দিশেহারা তনুমন, এক প্রেমাসক্ত উন্মুক্ত রজনী কাটালো তারা। আপন্তরিকায় চলমান সময়ের চাকা। অতিবাহিত হলো কয়েক মাস। গোয়া, ভারত। স্বল্প আলোকিত ঘর, কৃত্রিম আলো হটিয়ে দিয়েছে আধারিয়া চাদর। ডিভানে বসে রুদ্রনীল, পরনে রাত পোশাক। শক্তপোক্ত বলিষ্ঠ দেহে জড়িয়ে পোশাকটি, উন্মুক্ত বুকের ঊর্ধ্ব অংশ। দেখা মিলছে লোমশ বক্ষপটের, লম্বা আকৃতির চুলগুলো আজ উন্মুক্ত। মুক্ত হয়ে স্বাধীন রূপে ঘাড়ে পড়ে রয়েছে তারা। সর্বত্র নিষ্ঠুর বলে পরিচিত এ মানবের হাতে স্লিপটার গ্লাস। হালকা বেলুন আকৃতির গ্লাসে রয়েছে হুইস্কি, যার নিম্নভাগ সরু আকৃতির। রঙিন রূপে ধারণ করেছে গ্লাসটি। একটু একটু করে ঠোঁটের কাছে ঠেকছে গ্লাস। ক্ষুদ্র চুমুকে পান করছে হুইস্কি। এ মুহূর্তে নিজ বাসভবনে অবস্থান করছে রুদ্রনীল। কানে সংযুক্ত ক্ষুদ্রাকৃতির এয়ারপড। ইংরেজিতে কথোপকথন হচ্ছে দুজনের, যার বঙ্গানুবাদ হলো, চিন্তা কিসে মিস্টার, চোখ বুজে আরাম করুন, নির্বিঘ্নে কাজ হয়ে যাবে। এই রুদ্রনীল আজ অবধি কোনো ডিল করেছে আর সেটা সফল হয়নি, অসম্ভব। আগামীকাল রাত 12টা তৈরি থাকবেন, যথা সময়ে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবেন। রুদ্রনীলের মুখ নিঃসৃত, প্রতিটি শব্দে আত্মবিশ্বাস হবে না। খন্দকার রুদ্রনীল মল্লিক কোনো কর্মে সফলকাম হয়নি, এমন নজির যে অত্যন্ত ক্ষীণ। বরাবরই সফলতা অর্জন করে এসেছে এই কাঠখোট্টা নির্মম নিষ্ঠুর মানুষটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দক্ষিণ এশিয়ার অন্ধকার সাম্রাজ্যে প্রতিপত্তি বিস্তার করে চলেছে, যার কুটিল বুদ্ধি ও হিংস্র শিকারী মনোভাবের জন্য শত্রু মুখ থুবড়ে পড়তে বাধ্য। শিকারকে তাড়িয়ে তাড়িয়ে মারাটা উপভোগ করে এই রুদ্রনীল। একেবারে প্রাণহরণের চেয়ে রয়ে শয়ে যন্ত্রণা দিয়ে মৃত্যু উপহার দেওয়ার আনন্দ অবশ্যই ভিন্ন, উপভোগ্য। ফোনের পাশে থাকা ব্যক্তিটি ইংরেজিতে কিছু বলল, সংশয় প্রকাশ করলো। রুদ্রনীল গম্ভীর স্বরে তাকে আশ্বস্ত করলো, চিন্তা করবেন না আলবার্ট, শুধু 50 লাখ নিয়ে হাজির থাকবেন। এক হাতে মাল দেবেন আর এক হাতে মানি দেবেন, হিসাব বরাবর, বুঝেছেন? ওপাশ হতে ইতিবাচক সাড়া মিলল। বক্র হাসল রুদ্রনীল, আত্মবিশ্বাস স্বরে কাটকাট ভঙ্গিতে ইংরেজিতে আওড়ালো, হোপফুলি দেয়ার উইল বি এ ডিল অ্যাগেন ইন দ্য ফিউচার। এয়ারবার্ডে আলতো টোকা দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করল রুদ্রনীল। অধরে লেপ্টে বর্বর হাস্যরেখা। অপেক্ষা শুধু আগামীকাল রাত 12টার।
হবে বিনিময় প্রথা, মিলবে নগদ 50 লাখ। মধ্যাহ্ন প্রহর, ডাইনিং এরিয়ায় উপস্থিত নারী সদস্যরা রিদি, মালিহা ও রাজেদা খানম যথারীতি এজাজ সাহেব ও ইরহাম নিজ নিজ কর্মস্থলে। ক্লান্তিকর বদনে দাঁড়িয়ে রিদি মা ও দাদির খাবার পরিবেশন করছে। সকাল থেকেই শরীরটা বড্ড দুর্বল ঠেকছে, সব কিছুতেই বিরক্তি, খাবার দাবারের গন্ধ তো সবচেয়ে নিকৃষ্ট মনে হচ্ছে। এই যে খাবার পরিবেশন করছে, মাছের তরকারি হতে বিদঘুটে গন্ধ আসছে, বমি বমি ভাব চেপে বসেছে গলদেশে। হঠাৎ বাজেভাবে গা গুলিয়ে উঠল। দ্রুততার সহিত টেবিলের ওপর ফিশ কারির বাটি রেখে একটা চেয়ার টেনে তাতে বসে পড়ল। ভেতরকার সব কিছু বুঝি এই উগড়ে দেবে। দ্রুত গতিতে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করতে লাগলো রিদি। শ্বেত জল উপস্থিত গলদেশে, ললাটে। মালিহা ও রাজেদা খানম সবটাই অবলোকন করলেন। চোখাচোখি হলো ওনাদের। উৎকণ্ঠিত ভাব আস্তে ধীরে দূরীভূত হলো। অভিজ্ঞতা সম্পূর্ণ চোখ দুটো বলছে সুসংবাদ রয়েছে। আসলে কি তাই? চকমক করে উঠল আঁখি যুগল। মালিহা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন পুত্রবধূর পানে। চেয়ারে দেহ এলিয়ে দিল রিদি। উনি পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। কোমল স্বরে শুধালেন, তুই ঠিক আছিস তো মা? রিদি চোখ তুলে তাকালো, ক্লান্ত স্বরে বলল, ভালো লাগছে না মা, বমি বমি ভাব হচ্ছে। কবে থেকে এমন হচ্ছে? কণ্ঠে প্রকাশ পাচ্ছে উৎকণ্ঠা। বেশ কিছুদিন ধরে, ভেবেছিলাম গ্যাস্ট্রিকের জন্য হচ্ছে। রাজেদা খানম অসন্তুষ্ট বদনে বলে উঠলেন, ওরে বলত মাইয়া, গ্যাস্ট্রিক আর অন্য কিছুর তফাৎ বুঝিস না? আমাকে আগে কিছু কইলি না? বউ, তুমি ডাক্তারের ফোন করো, আইজ রে লইয়া ডাক্তারের ধারে যাব। রিদি তৎক্ষণাৎ বলে উঠল, দাদি, শুধু শুধু ডক্টরের কাছে যাওয়া লাগবে না, আমি ঠিক আছি। লিটিল উইকনেস, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। রাজেদা খানম চোখ গরম করে তাকালেন। চুপ, একটা কথাও না বউ। মালিহা তড়িৎ সাড়া দিলেন, জি মা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি, সন্ধ্যার দিকে যাব। রাজেদা খানম নাতবউকে উদ্দেশ্য করে বললেন, ভালো করে সব খুইলা কবি কিন্তু, জানোস তো ডাক্তার গোধারে কিছু লুকাইতে নাই। রিদি ইতিবাচক মাথা নাড়ল। চিকিৎসকের নাম শোনা মাত্রই ভয়ে জেঁকে বসেছে অন্তরে। হঠাৎ কি হলো তার? অ্যাসিডিটি থেকে বড়সড় কিছু নয় তো? ইয়া আল্লাহ, রক্ষা করো। ঘড়ির কাঁটা তখন রাত 10টা বেজে 15 মিনিট নির্দেশ করছে। কর্মব্যস্ততার দরুন আজ রাতে বাড়ি ফিরবে না ইরহাম। কিয়ৎক্ষণ পূর্বে মাকে ফোন করে বিষয়টি অবগত করেছে। প্রথমে স্ত্রীকেই ফোন করেছিল। কোনো কারণবশত রিদি মেয়েটা ফোন ধরেনি, তাই মাকে ফোন করে জানিয়ে দিল। মালিহা কিছু বলতে উদ্যত হয়েও ব্যর্থ হলেন। বিচ্ছিন্ন হলো সংযোগ। দীর্ঘশ্বাস ফেললেন উনি। না বলা কথাটি আর বলা হলো না। মধ্যরাত, নিস্তব্ধতা বিরাজমান সর্বত্র। উঁচু পাহাড়ের কোল বেয়ে দৃশ্যমান নদী, বান্দরবানের সাঙ্গু নদী। নদীর দুপাশে যেন টহলরত পাহাড়, ভুতুরে নীরবতা চারিদারে। গা ছমছমে অবস্থা, নিজ ছায়া অবধি ভড়কে দেওয়ার মতো ভয়ঙ্কর। নিস্তব্ধ পরিবেশে শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাচ্ছে শুধু নদীর কলতান, ঝিঝি পোকার কলরব, নিশাচর প্রাণীর উপস্থিতি অন্তরে দামামা বাজিয়ে চলেছে। যেদিকে দৃষ্টি যায় আধার ও আধার, কৃত্রিম আলো ব্যতীত কিচ্ছুটি দেখা সম্ভব নয়। সাঙ্গু নদী যেন এক মায়াজাল দুহাত বাড়িয়ে ডেকে চলেছে, আহ্বান করছে নিজ গহ্বরে তলিয়ে যাওয়ার। সে কি ভয়ানক আহ্বান! কিয়ৎক্ষণ বাদে আধারিয়া চাদর হটিয়ে সেথায় স্বল্প আলোর দেখা মিলল। নদীর বুক ছেড়ে এগিয়ে আসছে একটি ট্রলার, যার উপস্থিতিতে শ্রেষ্ঠ ধ্বনি প্রবেশ করছে শ্রবণেন্দ্রিয়ে। ট্রলারে উপস্থিত 7 জন, সকলের হাতে মোবাইল। মোবাইলগুলোর ফ্ল্যাশ লাইটে স্বল্প আলোকিত পরিবেশ। নদীর পাড়ে এসে থামল ট্রলার। ট্রলারের অগ্রভাগে দণ্ডায়মান এক মাঝবয়সী ব্যক্তি, হাতে টর্চ লাইট, যার আলোয় সতর্ক চাহনিতে তাকালো চারপাশে। কোথাও কেউ নেই, আছে শুধু নিস্তব্ধতার চাদর। লোকটি পিছু ঘুরে সঙ্গীদের ইতিবাচক ইশারা করলো। একে একে সাবধানী ভঙ্গিতে ট্রলার হতে পারে নেমে এলো 7 জন। নিঃশব্দ পরিবেশ, তাদের পদচারণায় দাঁড়িয়ে গেল লোমকূপ। সাঙ্গুর পাড়ে অপেক্ষারত 7 জন, তাদের দলনেতা হিসেবে উপস্থিত আলবার্ট উইলিয়াম, এর বিশ্বস্ত সাগরেদ 40 বছরের ম্যাথিউস,
ম্যাথিউস হাতঘড়িতে চোখ বুলিয়ে সময় দেখে নিল। ঠিক 5 মিনিটের অপেক্ষা শেষে সকলের শ্রবণেন্দ্রিয়ে পৌঁছালো কাঙ্ক্ষিত ধ্বনি। বা পাশে তাকালো তারা 7 জন। আধার বিদীর্ণ করে ধেয়ে আসছে একটি ধূসর বর্ণের জিপ গ্ল্যাডিয়েটর্স উইলিস। সন্নিকটে এসে থামল গ্ল্যাডিয়েটর উইলিসটি। দ্বার উন্মুক্ত করে একে একে বেরিয়ে এলো 6 জন। একজনের হাতে বড় আকৃতির একটি ডার্ক ব্রাউন কোকোয়া লেদার ব্রিফকেস। অতঃপর মুখোমুখি দুই পক্ষ এসে পড়েছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আলবার্টের পক্ষ হতে উপস্থিত ম্যাথিউস আর রুদ্রনীলের পক্ষ হতে শামীম। ম্যাথিউস বলল, হোয়ার ইজ দ্য গুডস? স্বামীর হাতটা স্বল্প উঁচু করে কোকা লেদার দেখালো। অধরকণে প্রসারিত হলো ম্যাথিউসের। স্বামী বলল, এবার দেন স্টার্ট দ্য প্রসিডিউট। ইয়া শিওর। স্বামীর ডান হাত বাড়িয়ে দিল ড্রাগটা বহনকারী লেদার ব্রিফকেসটি। ম্যাথিউস এগিয়ে ধরল অর্থ ভর্তি ব্যাগ। রাতের আধারে 50 লাখ টাকার ড্রাগ ডিল হচ্ছে। ম্যাথিউস ও শামীম যেই না ড্রাগ ও অর্থ বিনিময় করতে উদ্যত হলো, অমনি রাতের আধারে নিস্তব্ধতার সুযোগ নিয়ে সাঙ্গ নদীর পাড়ে মাদক ব্যবসা চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এই বেআইনি কর্মকাণ্ড ম্যাথিউস শামীম ড্রাগ ও টাকা বিনিময় করতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে অতর্কিত হামলা। শুনশান স্থানটিতে হঠাৎই হইচই পড়ে গেল। একাধারে গোলাবর্ষণ হচ্ছে। ম্যাথিউস ও শামীম বাহিনী তৎক্ষণাৎ প্রাণ বাঁচাতে সতর্ক হয়ে গেল। নিজস্ব অস্ত্র ব্যবহার করে শত্রু মোকাবেলা করে চলেছে তারা। লড়াই চলমান। ওরা দেখতে পেল শত্রুরূপী পুলিশ উপস্থিত। তাদের নেতৃত্ব দিচ্ছে অফিসার তাইফ। মেজাজ বিগড়ে গেল। সংঘর্ষের এক পর্যায়ে শামীম বুলেট ছুড়ল তাইফের উদ্দেশ্যে, কিন্তু চরম ব্যর্থ হলো। তড়িৎ গাছের অন্তরালে লুকিয়ে পড়ল তাইফ। ধুকপুক করছে হৃৎপিণ্ড। আস্তে ধীরে সময় নিল। সেকেন্ড কয়েক বাদে গাছের অন্তরাল হতে মাথা বের করে উকি দিল তাইফ। সুযোগ পেয়ে গুলি করল কিছুটা দূরত্বে অবস্থিত শামীমের উদ্দেশ্যে। চতুরতার সহিত বসে পড়ল শামীম। লক্ষ্যভ্রষ্ট হলো গুলি। তাইফ আগত বুলেট হতে আত্মরক্ষা করে দৌড়ে আর এক গাছের আড়ালে উপস্থিত হলো। এক শত্রুর কপাল বরাবর চালিয়ে দিল গুলি। রক্তাক্ত দেহে লুটিয়ে মাটির বুকে পড়ল সে শত্রু। দুই পক্ষের মধ্যে প্রবল সংঘর্ষ চলমান। কিছু মুহূর্ত বাদে তাইফের ছোড়া বুলেট বিদ্ধ হলো ম্যাথিউসের বাঁ পায়ে। ভারসাম্য হারিয়ে সাঙ্গু নদীতে ছিটকে পড়ল ম্যাথিউস। কিছুটা দূরে দাঁড়িয়ে তা দেখল শামীম। টকবগে উঠল রক্ত। বোধবুদ্ধি লোপ পেল। কাপুরেশের ন্যায় তাইফকে উদ্দেশ্য করে পেছন থেকে গুলি করল। এক অফিসারের সতর্ক বাণীর জন্য বড় বিপদ হতে রক্ষা পেল তাইফ। তবে হাতের বাহু ছুঁয়ে গেল বুলেট। রক্তপাত হতে লাগলো ক্ষতস্থান হতে। অধর কামড়ে যন্ত্রণা সহ্য করে যাচ্ছে। এক প্রকাণ্ড গাছের আড়ালে অবস্থান নিল তাইফ। পকেট হাতড়ে বের করলো শুভ্র রুমাল। যাতনায় বিকৃত মুখাবয়ব। রুমালের এক অংশ দাঁত দিয়ে চেপে আরেক অংশ হাতে যথাসাধ্য ক্ষতস্থান বেঁধে নিল রুমালে। রক্তক্ষরণ কিছুটা হলেও লাঘব পেল। বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল তাইফ। অতবার বেরিয়ে এলো গাছের অন্তরাল হতে। দু হাতে দুটো পিস্তল ব্যবহার করে ক্ষিপ্ত গতিতে শত্রু নিপাত করে চলেছে। শামীম একাকী বেশিক্ষণ টিকে থাকতে পারল না। হৃৎপিণ্ড হতে কিছুটা নিচে গুলিবিদ্ধ হলো। নদীর তীরে লুটিয়ে পড়ল রক্তমাখা দেহটি। সফল হলো পুলিশি অপারেশন। উদ্ধার হলো 50 লাখ টাকার মূল্যের ড্রাগ। আহত সঙ্গী ও শত্রুদের দ্রুত চিকিৎসালয়ে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হলো। এদিকে সকল কর্ম সম্পাদন করে তাইফ চিকিৎসালয়ে গেল। সেটা হতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ছুটল পুলিশ স্টেশনে। এক নতুন দিনের সূচনা। ঘড়ির কাঁটা তখন 10-এর কাছাকাছি। জয়েন্ট পুলিশ কমিশনারের কার্যালয়ে মুখোমুখি বসে সাংসদ ইরহাম চৌধুরী এবং পুলিশের যুগ্ম কমিশনার। কমিশনার সাহেবের সামনে টেবিলের ওপর ল্যাপটপ। সেটাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত গতকালের পুলিশি অভিযানের সফল অফিসার তাইফ এবং মাদক বিরোধী এক নামকরা সফল সংগঠনের পরিচালক। কমিশনার সাহেব গম্ভীর স্বরে শুধালেন, ম্যাথিউসকে পাওয়া গেছে? তাইফ দৃষ্টি নত করে নিল। সে অবনত মস্তকে বুঝিয়ে দিচ্ছিল তার ব্যর্থতা। না স্যার,
ম্যাথিউসকে পাওয়া যায়নি, দ্রুততার সহিত পালিয়েছে। নেতিবাচক জবাবে অসন্তোষ প্রকাশ করলেন কমিশনার। গমগমে স্বরে উঠলেন, অফিসার, এত বড় বোকামিটা কী করে করলো? তুমি জানো না ম্যাথিউসকে? সে ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার, আলবার্ট উইলিয়ামের বিশ্বস্ত সাগরেদ। ম্যাথিউসকে ধরা মানে বিশাল বড় এক চক্রের হদিস পাওয়া। সেখানে তুমি কিনা ম্যাথিউসকে মিস করে ফেললে। হাউ কুড ইউ? নতমস্তকে ক্ষমা চেল তাইফ। হাতের বাহুতে তখনও যন্ত্রণা, অন্তরে অনুতাপ। কি করে ম্যাথিউসকে হারিয়ে ফেলল সে? এত বড় সুযোগ কি সহজে দ্বিতীয়বার মিলবে? ইরহাম স্বভাবসুলভ গম্ভীর শান্ত ভঙ্গিতে বসে মনোযোগ সহকারে শুনে চলেছে প্রতিটি শব্দ। মস্তিষ্কে কিলবিল করে চলছে ভাবনার দল। মাদক বিরোধী সংগঠনের পরিচালক 40 ব্যক্তিটি এবার মুখ খুললেন, নম্রস্বরে বললেন, স্যার, আপনাদের ইম্পর্টেন্ট কথার মাঝে ইন্টারসেপ্ট করার জন্য ক্ষমা চাইছি। ইন্টারাপ্ট করার জন্য আপনি অনুমতি দিলে কিছু বলতে চাই। বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন যুগ্ম কমিশনার সাহেব অনুমতি প্রদান করলেন। গো অ্যাহেড। অনুমতি পেয়ে প্রসন্ন হলেন পরিচালক মশাই। ইরহাম আরেকটু মনোযোগী হয়ে বসল, শুনতে লাগলো, স্যার, অ্যাজ পার আওয়ার সার্ভে বিগত 1 বছরে এই নিয়ে 6 বার বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটিতে ড্রাগ ডিলিং হয়েছে। তন্মধ্যে ধরা পড়েছে এবার নিয়ে মাত্র 2 বার। ইদানিংকালে ড্রাগ ডিলিং খুব বেড়েছে। পার্শ্ববর্তী দেশগুলো আর ইউরোপ কান্ট্রি হতে বেশ ড্রাগ সাপ্লাই হচ্ছে। আমাদের দেশে মাদকাসক্তের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো কি বলতে চাইছেন আপনি? কমিশনার প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে, আমরা কি কিছুই করতে পারি না? এভাবে মাদকের করাল গ্রাসে দেশটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু জানেনই তো আমাদের হাত পা বাঁধা। সিস্টেমের শক্তপোক্ত হাত করা আমাদের বেঁধে রেখেছে। চাইলেও আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, মুখ বুজে সহ্য করতে হয়। শান্ত গম্ভীর মুখ মানুষটার কথা বলার সুযোগ পেল। টেবিলের ওপর 2 হাত ঠেকিয়ে স্বল্প ঝুঁকে গেল। মস্তিষ্কে গেঁথে দেওয়ার ভঙ্গিতে বলতে লাগলো, স্যার, আমাদের দেশটা বিপদের মুখে। তরুণ প্রজন্ম বিশ্রীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে স্কুল কলেজের বয়েজরা মাদকাসক্ত হয়ে পড়েছে। আর কলেজ ভার্সিটির কথা নাই বা বললাম। মাদক নিরাময় কেন্দ্র আজকাল অনেকে আসছে, কেউ বা আসছে না। আমাদের অগোচরে ধুকে ধুকে মৃত্যুর পথে ধাবিত হচ্ছে। উই কান্ট লেট ইট হ্যাপেন। কমিশনার সাহেব কিছুটা নরম কণ্ঠে বললেন, দেখো চৌধুরী, বিষয়টা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু কি করতে পারি বলো? গত রাতে বান্দরবনে অপারেশন হলো। সকালে হতে না হতে ওপর মহল থেকে বেশ কয়েকবার ফোন এসেছে, তারা জবাবদিহি করছে কেন তাদের অনুমতিবিহীন এত বড় অপারেশন হলো। ইরহাম ভাবলেশীন হয়ে বলল, এটাই তো আমাদের মেন প্রবলেম স্যার। আমরা ক্ষমতার সদ্ব্যবহার না করে কিভাবে ক্ষমতাশালী গদিকে টিকে থাকবো সেই চেষ্টার মতো, যে সত্যি দুঃখজনক। কমিশনার দুঃখ প্রকাশ করলেন। আই এগ্রি উইথ ইউ ইয়ং ম্যান। আমাদের এখন সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই, দেখা যাক কি হয়। কথাটিতে সন্তুষ্ট হতে পারল না ইরহাম। কঠিন হলো মুখাবয়ব। সিস্টেমের দোহাই দিয়ে আর কত ব্যর্থতা আড়াল করবে এরা। আমাদের সোনার বাংলা কি কখনো নিষ্কলঙ্ক হবে না? কোথায় অন্ত এ কালো সাম্রাজ্যের? বাই দ্য ওয়ে ইয়ং ম্যান, থ্যাঙ্কস। তোমার পরোক্ষ সহায়তা ব্যতীত গতকালের অপারেশন সফল হতে পারত না। আশা করি এভাবেই পাশে থেকে দেশের সেবা করবে। উঠে দাঁড়ালো চৌধুরী। চোখে পড়ে নিল রিমলেস চশমা। স্বচ্ছ কাঁচের আড়ালে ঢাকা পড়ল দৃঢ় প্রতিজ্ঞ নভনীল চক্ষুদয়। নিঃসংশয় কণ্ঠে বলল সে, যখন যখন দেশমাতৃকার প্রয়োজন পড়বে এগিয়ে আসবে এই চৌধুরী। বাইহুক আর ক্রুর দেশের মাটিকে কুলসতা মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। আধারিয়া আঁচলে আবৃত বসুন্ধরা, অন্তরিক্ষে দৃশ্যমান চন্দ্রিমা। সদ্য বাড়ি ফিরল ইরহাম। পা বাড়ালো দোতলায় নিজ ঘরের পানে। লিভিং রুমে আজ অনুপস্থিত পরিবারের সদস্যরা। কোথায় গেল সব? নিজ ঘরে প্রবেশ করে থমকালো অন্তর। অমানিসায় সে ঘরটি অবেলায় কেন এত আধার? বিচলিত চিত্তে ঘরে প্রবেশ করলো মানুষটি। এদিক ওদিক তাকালো, দেখা নেই সঙ্গিনীর। ইরহাম হাতঘড়ি খুলতে খুলতে পৌঁছালো সুইটবোর্ডের ধারে। আঙুল চেপে আলো জ্বালিয়ে দিল। কৃত্রিম আলোয় আলোকিত হলো ঘর।
ততক্ষণে হাত ঘড়ি খুলে ফেলেছে, পিছু ঘুরতেই ভরকালো দৃষ্টি, দ্রুত বেগে স্পন্দিত হতে লাগলো হৃৎপিণ্ড। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে সম্মুখে, সে কি জাগ্রত অবস্থায় স্বপ্ন দেখছে? দু চোখ বিশ্বাস করতে নারাজ। বক্ষ মাঝে লুকায়িত হৃদযন্ত্রটি জানান দিচ্ছে অস্থিরতার আভাস। পদযুগল যেন মেঝেতে আটকে নিশ্চল, নড়তে ব্যর্থ। রিমলেস চশমার অন্তরালে মোহাচ্ছন্ন অক্ষিদয় ধীর পায়ে এগিয়ে গেল মানুষটি। প্রতিটি কদমে ধরাস ধরাস করছে বুক। ভারসাম্য হারানোর উপক্রম সুঠাম দেহ মন্থর পায়ে পৌঁছালো গন্তব্যে। বালিশের তাকে এলিয়ে একটি কাঠের সাইন, পাইনুটের তৈরি সাইনটি। হাই ডেডি, প্রেগন্যান্সি টেস্ট কিপসেক কাঠের সাইন, লেজার দিয়ে ইংরেজি ভাষায় ইতালিক স্টাইলে খোদাই করা হাই ডেডি, যার নিম্নে বাদামি সুতা দিয়ে আবদ্ধ প্রেগন্যান্সি কিট। সেথায় স্পষ্টভাবে জ্বলজ্বল করছে দুটো লাল দাগ। ইরহামের দু চোখে তখন বাড়িধারা, লম্ফ দিচ্ছে হৃৎপিণ্ড, দ্রুততম স্পন্দনের গতিবেগ। দু চোখ নিম্নে এলো। সাইনে প্রেগন্যান্সি কিটের আরেকটু নিচে বাংলায় গোটা গোটা অক্ষরে খোদাইকৃত। আমি জানি বাবা, আমাদের এখনো দেখা হয়নি, কিন্তু আমি এটাও জানি আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছি বাবা। ঝাপসা হলো নয়ন জোড়া। স্থির চাহনিতে তাকে ইরহাম, কম্পিত দু হাত নিঃশব্দে ঠোঁট বাড়িয়ে বারবার নিচের লেখাটি পড়তে লাগলো মানুষটি। হ্যাঁ, বাবাই তো লেখা। বাবা। কাপা কাপা ভঙ্গিতে সাইনটি হাতে নিল ইরহাম। সেথায় জলজল করছে দুটো রক্তিম দাগ। ক্লান্ত মানুষটির অধর কোণে ঝলমলে হাসি ফুটে উঠল। টলমলে দু চোখ আলতো করে পাইন উডে হাত বুলিয়ে দিতে লাগলো। ঠোঁট নাড়িয়ে শব্দহীন উচ্চারণ করলো বাবা। ইরহাম ডান পাশে তাকালো। কাবার্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কিছু একটা। মানুষটি হাতে থাকা সাইনে আলতো করে হাত বুলিয়ে দিল, রাখলো বিছানায় সাবধানে, যেন নবজাতক শিশুকে বিছানায় শায়িত করছে, একটু ব্যথা না লাগে। বিস্ময়ে অভিভূত মানুষটি স্লথ গতিতে কাবার্ডের নিকটে গেল। সেখানেও চমক, কাবার্ডের সাথে ঝুলন্ত অলংকার, এক গোলাকার কাঠের অলংকার। সেথায় লেজারে খোদাই করে বড় আকার ইংরেজি ক্যাপিটাল লেটারে লেখা ইউ অ্যান্ড মি বিকাম 3। লেখাটির নিচে 3টে পায়ের ছাপ অঙ্কিত। ফাঁকা সেই পদচিহ্নের মধ্যভাগ, দুটো বড় পায়ের ছাপ, তাদের মধ্যখানে ছোট্ট পায়ের ছাপ। অবশেষে লেখা 2023। কালো লাল রঙের ফিতা দিয়ে সংযুক্ত অলংকারটি উচ্ছ্বসিত কল্লোল আশ্রে আশ্রে পড়ছে মানুষ পটে। দু চোখে খুশির বাঁধ। অশ্রু সজল নয়নে আশেপাশে তাকাল ইরহাম। কোথায় লুকিয়ে তার খুশির ফোয়ারা, প্রশান্তির পরশ তার হৃদি। বেশি অপেক্ষা করতে হলো না। খট করে শব্দ হলো, উন্মুক্ত হলো দ্বার। তৎক্ষণাৎ পিছু ঘুরে তাকাল ইরহাম। ওয়াশরুম হতে বেরিয়ে এসেছে অর্ধাঙ্গিনী, তার অনাগত সন্তানের মা। বিন্দুমাত্র বিলম্ব না করে অশান্ত ছটফটে ভঙ্গিতে ছুটে গেল ইরহাম। তার লাজে রাঙা বধূ জনবত মস্তিষ্কে দাঁড়িয়ে, লালিমা লেপ্টে গোটা মুখশ্রীতে। মুগ্ধ নয়নে তাকে মানুষটি কত কি বলার রয়েছে, অনুভূতি ব্যক্ত করার রয়েছে, কিন্তু ব্যর্থ সে। শব্দমালা যে অবরুদ্ধ কণ্ঠনালীতে, কিছু বলতে পারছে না কেন। বড় উদ্গ্রীব হয়ে উঠল ইরহাম। বহুক্ষণ বাদে কিছু বলতে উদ্যত হলো। তখনই তার দৃষ্টি কিছুটা নিম্নে ধাবিত হলো, কেননা আস্তে ধীরে বক্ষস্থল হতে দোপাট্টা সরিয়ে নিচ্ছে হৃদি। কি করছে সে? চমকালো ইরহাম। অর্ধাঙ্গীর পরনে আজ কৃষ্ণবর্ণ টি শার্ট, সেথায় ডিজাইনিং ভঙ্গিতে শুভ্র হরফে লেখা ওয়ান মোর রিজন টু বি থ্যাঙ্কফুল দিস ইয়ার। থ্যাঙ্কফুল শব্দটি হলদে রঙে লেখা, দুপাশে ফুলের নকশা। সবটুকু লেখা শেষে একটি শিশুর পদচিহ্ন। আর শৈল না অন্তর। শক্তপোক্ত করে দু হাতে স্ত্রীকে জড়িয়ে ধরল ইরহাম। জড়িয়ে নিল প্রশস্ত বক্ষ পটে। এতক্ষণ ধরে আটকে রাখা অশ্রুকণা এখন বাধাহীনভাবে গড়িয়ে পড়ল। সিক্ত হলো গাল। আরেকটু শক্ত করে আঁকড়ে ধরল মানুষটি। বক্ষ পিঞ্জিরে বদ্ধ করে ফেলবে বুঝি। কোমল হৃদের অধিকারী কন্যাও এবার আবেগতাড়িত হয়ে গেল। পেলব দুহাত খামছে ধরল স্বামীর চওড়া পিঠ। দুজনের চোখে সুখের অশ্রু, অন্তরে খুশির জলোচ্ছ্বাস।
ইরহাম দু হাতের অঞ্জলিতে ভরে নিল স্ত্রী মায়াবী মুখখানি। এলোপাতাড়ি পরশ বুলিয়ে গেল চোখে মুখে, নাকের ডগায়, অধরে হালকা অধর সিয়ে ফিসফিসিয়ে আড়ালো ইরহাম, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সন্ধি হলো অধরে অধরে, হৃদয় নিংড়ানো সবটুকু অনুরক্তি ঢেলে দিল সঙ্গিনীর অধরষ্টে, প্রগাঢ় রূপে আগলে নিল নিজের সনে। আবেশে মুদিত দুজনা রক্ষীপুট, হৃদয় মিশে গেল স্বামীর বক্ষস্থলে। একে অপরকে আঁকড়ে তারা উপভোগ করে চলেছে মুহূর্তটি। চক্ষু গড়িয়ে পড়ছে নোনতা জল, ভিজে দিচ্ছে গাল বেয়ে চিবুক। বড় সুখময়, আবেগপ্রবণ, আনন্দ মিশ্রিত এ লগন। নিশতি রাত, বদ্ধ এক ঘর, চারিদিকে বিরাজমান গাত্র কাঁপানো নীরবতা। হঠাৎই নীরবতা ভেদ করে তুলকালাম হলো শ্রবণেন্দ্রিয়ে। সশব্দে একের পর এক বুলেট নিক্ষেপ। নিজ হতে কয়েক মিটার দূরত্বে অবস্থিত হিউম্যান টার্গেট বোর্ড, কুঁচকুচে কালো রঙা মনুষ্যরূপী বোর্ডে টার্গেটের সীমারেখা অঙ্কিত। এ যেন হিউম্যান টার্গেট বোর্ড নয়, বরং ইরহাম চৌধুরী দাঁড়িয়ে, যার বুক পেট এফোর ওফোর করে অবিরাম গুলিবর্ষণ করে চলেছে রুদ্রনীল। খালি হচ্ছে একের পর এক ম্যাগাজিন, তবুও থেমে নেই ভয়ানক মানব। দু কানে অনুপস্থিত নয়েজ ক্যান্সেলিং হেডফোন। বুলেটের প্রতিটি ভয়ানক নিষ্ঠুর ধ্বনি অবলীলে প্রবেশ করছে কর্ণগহ্বরে, কাঁপিয়ে তুলছে অন্তপুর। তবুও থেমে নেই রুদ্রর নিষ্ঠুর হাত, ট্রিগারে চেপে ধরে অনবরত গুলিবর্ষণ করে যাচ্ছে, যেন সে হিউম্যান টার্গেট বোর্ড নয়, স্বয়ং ইরহামকে নির্মম নির্দয় পন্থায় হত্যা করছে, ধ্বংস করছে। এই বেপরোয়া চৌধুরীর সমস্ত স্পর্ধা, দুঃসাহসের পরিধি নিংড়ে শুষে নিচ্ছে ইতিবাচক সৎ মনোবল। ক্রূর পন্থায় করেছে চৌধুরী দ্য অ্যান্ট। কবে সত্য হবে লগন, হবে হবে অপেক্ষা শুধু সঠিক সময়ের। হিউম্যান টার্গেট বোর্ডে সর্বশেষ গুলিবিদ্ধ করে রুদ্রনীল বক্র হাসল, বড় ভয়ঙ্কর সে হাসি। মুখ নিঃসৃত হলো ছলনাময়ী শব্দ দুটো, ব্যাং ব্যাং। পিতৃত্ব এক পরম সুখানুভূতি, পুরুষের জীবনে শ্রেষ্ঠ এক আনন্দঘন পদোন্নতি। সন্তান, ভাই, স্বামী হতে বাবা হর সুখময় যাত্রা আরম্ভ। নিঃসন্দেহে এ অনুভূতি অত্যন্ত কোমল, হৃদয়স্পর্শী, বলে বোঝানোর মতো নয়। এতদিনে যে ছিল কারোর সন্তান, ভাই, স্বামী, আজ সে বাবা হতে চলেছে। তার ভালোবাসার ভাগিদার হতে আসছে এক ক্ষুদ্র সত্তা, তার নিজের অংশ সন্তান। আধো আধো বুলিতে বাবা বলে ডাকবে সে, ছোট্ট ছোট্ট আঙ্গুলি আঁকড়ে ধরবে মা বাবার ভরসাযোগ্য হাত। হাঁটি হাঁটি পায়ে পদচারণা হবে জমিনের বুকে, যার প্রতিটি সুখে হাসবে মা বাবা। ক্রন্দনে বিপদে দিশেহারা হবে মমতাময়ী সত্তা। আহা, সে কি অবর্ণনীয় অনুভূতি! পিতা হবার সৌভাগ্য এতটা সুখময়, আনন্দে মাতোয়ারা কেন জানা নেই ইরহামের। মানুষটি আরেকটু গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হলো, তাকে সযত্নে আগলে নিল হৃদরানী। বিছানায় শুয়ে রইল হৃদি, তার গলদেশে মুখ লুকিয়ে ইরহাম। ডান হাতটি পরম স্নেহে স্থাপিত স্ত্রীর উদরে, আলতো করে হাত বুলিয়ে চলেছে সেথায়। অনুভব করতে চাইছে 2 মাস বয়সী ভ্রূণটিকে, তাদের অনাগত সন্তানকে। অবিরাম হাত বুলিয়ে চলেছে মানুষটি, সন্তানকে ছোঁয়ার এক তীব্র অভিলাষ অন্তরে। দু চোখে বাড়িধারা, ভিজে যাচ্ছে স্ত্রীর গলদেশ। তার টের পেয়ে অশ্রুমাখা হাসল হৃদি। বা হাতের সাহায্যে একটুখানি তুলে ধরল স্বামীর মুখখানা। এখন কাঁধে ঠেকে মাথা, সদা গাম্ভীর্যের আবডারে লুকায়িত মুখশ্রী আজ কোমলতায় ভরপুর। দু চোখে অশ্রু, লালাভ রং মেখে চোখে মুখে। পিতা হবার সুখানুভূতি এতখানি জেঁকে বসেছে অন্তরে। সব ঠিক আছে, আর কাঁদে না ইরহাম। আমার সোনারটা কিভাবে বলুন, পাপা সো উইক। স্বামীর কপালে ওষ্ঠ চেপে ফিসফিসিয়ে বলল হৃদি। স্বামীনক মানুষটি আবেগে আপ্লুত, কাঁপছে কণ্ঠনালী। উদরে হাত বুলিয়ে অস্ফুট স্বরে শুধালো, পাপা ডাকবে আমায়। মানুষটির শিশুসুলভ আচরণে হৃদি আরও আবেগীয় হয়ে পড়ল। এই মুহূর্তটি এত হৃদয় ছোঁয়া কেন? কেন এই আনন্দঘন মুহূর্তে 2 চোখ ছাপিয়ে নাচছে অশ্রু? কেন? হালকা করে ইতিবাচক মাথা নাড়ল হৃদি। হ্যাঁ, পাপা বলে ডাকবে।
বাবাও ডাকতে পারে। বাবা সুন্দর, এটাই থাকবে। বাচ্চা মশারে বলল মানুষটি। আস্তে করে সরে গেল, নেমে এলো নিম্নে, আলতো করে মাথা এলিয়ে দিল স্ত্রীর উদরে। পাশে তাদের সোনাটা ব্যথা না পায়, কম্পিত হস্তে স্ত্রীর পরিহিত কৃষ্ণবর্ণ টি শার্ট সামান্য উপরে তুলল। দৃশ্যমান হলো উদর। ভেতরকার পিতৃ সত্তা জাগ্রত হলো। আরও একবার ভিজে গেল চোখ। সস্নেহ চুম্বন এঁকে দিল অর্ধাঙ্গীর কোমল উদরে। তাদের অনাগত সন্তান যেন এই স্পর্শটুকু খুব করে অনুভব করল। অধর কোণ প্রসারিত হলো ইরহামের। আরেকটু ঝুঁকে গেল উদর সুইসুই মুখখানা। অনাগত সন্তানকে চুপি সারে ফিসফিসিয়ে বলল, বাবা তোমার অপেক্ষায় শোনা। এ পিতা এ সন্তানের একান্ত মুহূর্ত, তাদের গোপন আলাপন। সেথায় ঠাঁই নেই অন্য কারোর, সন্তানের মায়েরও ঠাঁই নেই। হৃদি উজ্জ্বল নেত্রে তাকিয়ে দেখে চলেছে একান্ত পুরুষের ভিন্নতর রূপ। পিতৃত্বের সংবাদ পাওয়া মাত্রই বদলে গেল সত্তা। কাঠিন্যতা এখন মোড়ানো কোমলতায় একটু একটু করে ওষ্ঠ শুয়ে চলেছে ইরহাম। হাত বুলিয়ে দিচ্ছে উদরে, গোপন আলাপন সেরে নিচ্ছে। হৃদি ইচ্ছাকৃতভাবে অভিমানী স্বরে বলল, বাহ, বেবি আসতে না আসতেই বেবির মা আউট অফ সাইট। এরপর তো আউট অফ মাইন্ড হতেও সময় লাগবে না। কি নিষ্ঠুর দুনিয়া। সিলিং বরাবর তাকে হৃদি, দুঃখ ভরাক্রান্ত বদন। নিঃশব্দে হাসল ইরহাম, উঠে এগিয়ে গেল স্ত্রীর সন্নিকটে। হঠাৎ আগমনে হকচকিয়ে গেল হৃদি। চোখে চোখ স্থির হলো। নভনীল চোখের মায়ায় আটকালো কৃষ্ণাভ চোখ। নিষ্পলক তাকে মানুষটি। তার বিপরীতে আজ একে শুধুমাত্র অর্ধাঙ্গী নয়, তার অনাগত সন্তানের মা, তার হৃদয়ের রানী, স্বীয় সত্তার অর্ধাংশ মিসেস হৃদি শেখ। কৃতজ্ঞতায় ভরপুর চাহনি। আরেকটু ঝুঁকে গেল ইরহাম। দুজনের মধ্যকার ব্যবধান মাত্র ইঞ্চি খানেক। মহাচ্ছন্ন স্বরে বলে চলেছে মানুষটি, জাজাকাল্লাহ খয়রুন মিসেস হৃদি শেখ, আমার একলা জীবনের চিরসঙ্গিনী হবার জন্য। সলজ্জ চোখে তাকে হৃদি, নড়তে নারাজ অক্ষিপল্লব সম্মোহিত করতে বলে চলেছে মনের গহীনে রাজত্ব করা মানুষটি। আকস্মিক এই লগ্নে মনের অরণ্যে তুমি এলে, আধিপত্য বিস্তার করলে অন্তঃপুরের অলিগলি সর্বত্র। প্রণয় বীজ বপন করে প্রাণোচ্ছল করলে গম্ভীর আমিটাকে জাগ্রত করলে প্রেমী সত্তা। ওহো প্রণয়িনী, তোমার প্রণয়াসক্ত তটিনীতে আমি হারাতে রাজি বারংবার। চিরকাল থেকে এভাবে স্বভাবে শুধু আমারই হয়ে। ছলছল চোখে তাকে হৃদি লজ্জাটুকু এক পার্শ্বে রেখে মুখখানি অগ্রসর করল। অধরে সুল অধর শিউরে উঠল অভ্যন্তর। তেমনইভাবে ফিসফিসিয়ে জানালো সম্মতি, থাকবো আমরণ ইনশাল্লাহ। শব্দগুচ্ছ আটকে পড়ল। সন্ধি হলো অধরে অধরে। প্রবল আবেগে আঁকড়ে তারা একে অপরকে। হৃদয়ে লুকায়িত সবটুকু অনুরক্তি প্রকাশিত সে সন্ধিতে। বদ্ধ অক্ষিপুট কতটা সময় সেভাবে অতিবাহিত হলো জানা নেই দুটোর। অধর বিচ্ছেদ হলো। সঙ্গিনীর গলদেশে মুখ লুকালো মানুষটি। শিহরিত রমণীর নখ দেবে গেল স্বামীর কাঁধে। পিঠে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ইরহামের। সে প্রগাঢ় স্পর্শ বুলিয়ে চলেছে কোমল ত্বকে। অবাধ্য রূপে চলনশীল ডান হাতটি একান্ত মুহূর্তটি উপভোগ করে চলেছে রিহাম। অনুভূতি তখন শীর্ষ চূড়ায়। আকস্মিক মৃদু আর্ত করে উঠল হৃদি। উদরে চলমান হাতটি আঁকড়ে ধরল। থমকে গেল ইরহাম। ঘন ঘন পড়ছে শ্বাস। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে স্ত্রীর পানে হৃদি কেমন আদুরে হতাশ কণ্ঠে বলল, সোনাটা ব্যথা পাবে। অনুতপ্ত হলো ইরহাম। ওদরে আলতো পরশ বুলিয়ে স্ত্রীর নৈকট্যে আসলো। শুলো সোজা হয়ে সাবধানী ভঙ্গিতে বুকে টেনে নিল হৃদরানীকে। চুমু অঙ্কন করল ললাটে। যত্নশীল কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ে যান, বেবি নিডস রেস্ট। লজ্জালু আভা ফুটে উঠেছে মুখে। হালকা ইতিবাচক মাথা নাড়ল হৃদি। ভালোভাবে মাথা এলিয়ে দিল। সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বস্ত স্থানে দুজনে নিশ্চুপ শুয়ে অনুভব করে চলেছে মুহূর্তটি। অপেক্ষায় সেই আকাঙ্ক্ষিত দিনটির। কবে পৃথিবীর আলো দেখবে তাদের সোনামণি। দিবাবসুর দীপ্তিতে উজ্জ্বল বসুধা। ডান কাত হয়ে শুয়ে ইনায়া। ফজরের সালাত আদায় করে শুয়েছে বটে, কিন্তু নিদ্রা নেই দু চোখে। চোখে মুখে সীমাহীন উজ্জ্বলতা। ফুপু হতে চলেছে সে। বাড়িতে একটা পুচকে আসতে চলেছে। আনন্দাঙ্গনে এর সর্বকনিষ্ঠ সদস্য।
এতদিন কনিষ্ঠ সদস্য হিসেবে রাজত্ব করেছে সে, এবারের পালা বদল তার। ইনুর জায়গাটি দখল করবে নতুন সদস্যটি। সকলের আদরের সোনামণি, ইস কি উত্তেজনাময় আবেগ অনুভূতির সংমিশ্রণ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। উজ্জ্বল বদনে পিছু ঘুরে শুলো মেয়েটি, চক্ষু তারায় বন্দী হলো স্বামীর মুখবয়ব। অমন প্যাঁচা মুখ করে শুয়ে কেন? কি হয়েছে তোমার? অমন ভালুর মতো মুখ করে আসছো কেন? তেতে উঠল রাহিত। বেদ্যপ মাই, আমি ভাল্লুক? তুই উল্লুক, তোর 14 গোষ্ঠী উল্লুক। জিভ কেটে তৎক্ষণাৎ আমতা আমতা করে বলে ফেলল, ইয়ে না মানে 14 গোষ্ঠী ক্যান্সেল, আমিও তো ভেতরে আছি। বোকা বোকা হাসলো ছেলেটা, সকাল সকাল নিজেকে গালমন্দ করছে। ইস কি লজ্জাজনক বিষয়। ইনার তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে স্বামীর পানে, সকাল সকাল ডেট ওভার মাল খেয়েছো নাকি? আউলা ঝাউলা কী সব বলছো? রাহিত দুঃখ ভারাক্রান্ত চাহনিতে তাকিয়ে, এই ঠোঁট উল্টে কেঁদে দেবে বুঝি? আমি আউলা ঝাউলা বলছি? এত মোটা কথাটা তুই বলতে পারলি ইনু? চক্ষু চরক গাছ ইনুর। মোটা কথা? হ্যাঁ হ্যাঁ মোটা কথা, শুটকি কোথাকার। সকাল সকাল আমাকে মোটা কথা শোনাচ্ছে। ভেংসি কাটল রাহিত। ইনায় এবার নিশ্চিত তার বটটা নেশাপানি করেছে, কিংবা আপাদমস্তকে জাপটে ধরেছে জিন। ফজরের পর ব্যালকনিতে হাওয়া খেতে গেল না, নির্ঘাত তখন এই অঘটন ঘটেছে। সহসা ভাবনার হাতুড়ি পড়ল, জাপটে ধরল রাহিত। ইনায়া তৎক্ষণাৎ সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। যদি লুচু জিন আসর করে থাকে সর্বনাশ। ইনায়া যত চেষ্টা করছে রাহিত তত আঁকড়ে ধরছে। শক্তপোক্ত হাত পায়ের বাঁধনে আবদ্ধ করে হয়ে পড়ল মেয়েটা। এই সারো সারো বলছি। রাহিত তখন আপন মনে আহাজারি করে চলেছে, ইনুরে পেয়ার করলাম আমরা আগে, আর বাপা সিরু ভাই, এত বড় অন্যায় অবিচার সইবে না ধরনী। তালগাছ থেকে টুপ করে ছিটকে পড়ল ইনায়া। দু চোখে রাজ্যের বিষয়ে রাহি এসব কি বলছে? সকাল সকাল এই নিয়ে মাথা খারাপ করার দরকার? হায় রে। রাহিত বউকে নাড়াচাড়া করে বলছে, এই নিষ্ঠুর মহিলা, আমিও বাবা হব, আমার হালি হালি সোনামণি অপেক্ষা করছে, আর কত লেট করাবি ওদের? নিয়ে আয় না। ওই ইনায়া দাঁতে দাঁত চেপে বলল, প্লে স্টোর থেকে ইনস্টল করে দেই। আশাহত জবাব এলো। খ্যাপা সার হয়ে স্ত্রীর গলদেশে নরম ত্বকে দন্তাঘাত করল রাহিত। মৃদু আর্তনাদ করে উঠল ইনায়া। স্বামীর বাহুতে আলতো চাপড় মেরে মেয়েকে রাগ প্রকাশ করলো। রাক্ষস একটা, সকাল সকাল কিডনিতে ব্যায়াম হয়েছে, আউফাও কী সব বলছো? রাহিত শিশুসুলভ মুখভঙ্গি করে বায়না ধরল, আমিও বাবা হব। লাজে মরিমরি অবস্থা, তবু নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত ইনায়া মৃদু স্বরে বলল, আমি এখন শিশু, আর এক শিশু আসার সময় হয়নি। তেসরা ভঙ্গিতে বলল রাহিত, চাপকে তোর শিশুগিরি ছুটিয়ে দেব, রাতে বরের আদর শোয়াক নেওয়ার সময় মনে থাকে না? আয় আমি শিশু। হ্যাঁ। লজ্জালু চোখে রাগ দেখালো ইনায়া। বা হাতের তেলোয় চেপে ধরল স্বামীর ওষ্ঠাধর। শাসনের সুরে বলল, চুপ। তুমি কি গো? হ্যাঁ, চাচু ও ফুপা একসাথে হচ্ছে, কোথায় সে আনন্দে নাচবে, তা না করে বাবা হব এই বলে ধেই ধেই করে লাফালাফি করছে। হালকা জোর খাটিয়ে মুখ হতে পেল ভাটটি সরিয়ে নিল রাহিত। টুপ করে সঙ্গিনীর ওষ্ঠ ছুঁয়ে দুষ্টুমি করে বলল, যখন নিজে বাবা হব তখন কথক, ভরতনাট্যম, মণিপুরি, ভোজপুরি, পপ সব নাচব, পুরো 50 কেজি মিষ্টি বিলি করবো, বুঝে শেষ। স্তব্ধ নয়নে তাকিয়ে নেয়। ছেলেটা কি কিডনি বেচে আনন্দ উদযাপন পরিকল্পনা করছে? 50 কেজি মিষ্টি বিলি করবে? লাইক সিরিয়াসলি? হঠাৎই তার ভাবনা ছিন্ন হলো। কাঁধে মুখ গুজে ছেলেটি শুয়ে যাচ্ছে বেসামাল পরশ, কর্ণ গহ্বরে ফিসফিসে বলে চলেছে, আমিও বাবা হতে চাই সোনা। মা হতে চলেছে রিদি। ইতিমধ্যে সুখবর পৌঁছে গিয়েছে শেখ পরিবারে। আবেগ আপ্লুত হয়ে কেঁদে ওঠেন ফারহানা। তার ছোট্ট মেয়েটা এত দ্রুত বড় হয়ে গেল। অন্যের ঘরণী হতে এখন সেও হতে চলেছে মা। উনি নানি হবেন। আনন্দে আত্মহারা মন। বিলম্ব করলেন না। ফারহানা পরিবারের সদস্যদের সঙ্গে ছুটে এলেন আনন্দাঙ্গনে। পুরো বাড়ি জুড়ে হইচই, রমরমা অবস্থা। সকলের মধ্যমণি হয়ে সোফায় বসে রিদি। রাজরানীর মতো বসে সে একটু সোফা থেকে উঠতে দিচ্ছে না। চোখ গরম করে তাকাচ্ছে নীতি নেয়া। ভাবা যায় সেদিনের পুচকে মেয়ে দুটো ওকে শাসন করছে, বারবার বলছে, ভাবি খবরদার উঠবে না, আমাদের পুঁচু ব্যথা পাবে। এই বনু, তোর সমস্যা কিরে? এত লাফালাফি করছিস কেন? একটু শান্ত হয়ে বস না।
বাবুটা টায়ার্ড হয়ে যাচ্ছে তো, আরও কত কি বলছে দুটো, এমনকি নিদিশা রায়না ওরাও বাদ নেই। ছোট বড় সকলের মিষ্টিমধুর শাসনে অবস্থা নাজেহাল। আলতো করে উদরে হাতে স্থাপন করলো হৃদি, অনুভব করে চলেছে অনাগত সন্তানকে। সবেমাত্র 2 মাস বয়সী ভ্রূণ কবে আরও বড় হবে, মানব দৈহিক গঠন করবে। মুচকি হাসল হৃদি, উজ্জ্বলতা দৃশ্যমান চোখে মুখে। 2 মা কত খুশি, আনন্দে আটখানা হয়ে আলাপন করছে। সবাই খুশি, উচ্ছ্বসিত, আনন্দিত। পরিবারের সদস্যদের প্রাণবন্ত রূপ দেখে মনে মনে দোয়া করল হৃদি, সদা অটুট থাকে বন্ধন, সুখে থাক আপনজন। 1 মাস পর এক তমসাচ্ছন্ন রজনী, নিশাচর পাখপাখালির কলরব ভেসে আসছে শ্রবণেন্দ্রিয়ে। চারিদিকে নীরবতা, নিস্তব্ধতা, তন্মধ্যে মুখোমুখি দাঁড়িয়ে দুজন। বছর 24-এর হাসিব এবং অজ্ঞাত এক ব্যক্তি। শহর হতে কিছুটা দূরে এক নিরালয়ে তাদের গোপন আলাপচারিতা। সামান্য দূরে অবস্থিত গাড়ি, জ্বলে রয়েছে গাড়ির হেডলাইট। সে আলোয় আলোকিত দুজনের দেহ। গুরুত্বপূর্ণ আলাপন সেরে হাসিব অজ্ঞাত লোকটির হাতে তুলে দিল একটি পেনড্রাইভ। লোকটি হাসিবকে কিছু বুঝিয়ে দিল। ইতিবাচক মাথা নাড়ল হাসিব। অতঃপর আলাপচারিতা সম্পূর্ণ করে বিচ্ছিন্ন হলো তাদের পথ। দুজনে রওনা হলো 2 গন্তব্যে। গাড়ি ও বাইক ছুটল বিপরীত পথে। অজানা রয়ে গেল এই গোপন আলাপনের মূল উদ্দেশ্য। উত্তাল বাংলার রাজধানী ঢাবি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অগ্নি সমাগম। চলছে বিক্ষোভ সমাবেশ। অপরাধীদের জোরদার শাস্তির দাবি জানাচ্ছে তারা। মুখে মুখে একটাই রব, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওটা আমাদের হাসিব ভাইকে মারতে চেয়েছে ওরা, ওদের কাউকে ছাড়ব না, প্রত্যেকটার ফাঁসি চাই। দেশে এসব কি চলছে? প্রথমে এক প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট মোহিত, এখন আমাদের হাসিব ভাই। আর কত প্রাণ কেড়ে নেবে ওরা? কবে থামবে এই মৃত্যু খেলা? কবে জবাব চাই? বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক উপস্থিত ঘটনাস্থলে। তপ্ত রৌদ্রের আঁচ পুড়িয়ে দিচ্ছে গাত্র, তবুও থেমে নেই তরুণ প্রজন্ম। উপস্থিত শিক্ষার্থীদের অধিকাংশ ঢাবির। তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হাসিব ভাইয়ের তরে হাজির হয়েছে। বাকিরা হৃদির ভার্সিটি অর্থাৎ মোহিতের পক্ষে ন্যায় বিচার প্রার্থনা করতে উপস্থিত হয়েছে। জনসমাগম স্থলে উত্তপ্ততা বিরাজমান। অগ্রণী শিক্ষার্থীরা ছেড়ে কথা বলছে না, জোরালো শব্দে বিচার চাইছে। দেশে এক জনপ্রিয় চ্যানেলের সাংবাদিকে মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনরত এক ছাত্রের সম্মুখে। সে ছাত্র ঘর্মাক্ত শরীরে দাঁড়িয়ে, তবুও তেজ বিদ্যমান রন্ধ্রে রন্ধ্রে। মাইকের সামনে ক্ষিপ্ত ভঙ্গিমায় আঙুল শাসিয়ে বলে চলেছে, ওরা অমানুষ, ড্রাগ দিয়ে আমাদের মতো সাধারণ জনগণকে বোধবুদ্ধিহীন করে তুলছে, মেরে ফেলতে চাইছে। যে বা যারা এই পাপের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের অবস্থা শোচনীয়। ওই মোহিত কিংবা আমাদের হাসিব ভাইয়ের মতো প্রাণ সংকটাপন্ন। ডান পাশ হতে এক ছাত্র এগিয়ে এলো, মাইকে মুখ ঠেকিয়ে তেজদীপ্ত স্বরে বলতে লাগলো, আমাদের হাসিব ভাই সৎ লোক, সে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, প্রমাণ জোগাড় করেছিল। এতেই কুত্তা পাগল হলো, ওরা মেরে ফেলার পরিকল্পনা করলো। বাম পাশ হতে আরেকজন মাইক ছিনিয়ে নিয়ে ক্ষোভ মিশ্র স্বরে বলতে লাগলো, ওই আজগর খন্দকার, আজগর মল্লিক লোকটা সুবিধার না, ঝানুমাল। এসবের পিছনে ওর ছেলেপুলেরা জড়িত। কে বলতে পারে? মূল কাণ্ডারি হয়তো সে নিজেই। আমরা এই অন্যায়ের বিচার চাই। আমাদের হাসিব ভাইয়ের দেহ থেকে ওরা যত ফোঁটা রক্ত ঝরিয়েছে, সে প্রতি ফোঁটা রক্তের বিচার চাই। এ ছাত্ররা একাকী নয়। এই উত্তপ্ত জনসমাগমে উপস্থিত আরেক ঢাবিয়ান স্বয়ং রাহিত। হ্যাঁ, এই বিক্ষোভের অন্যতম মূল কাণ্ডারি রাহিত। সংবাদ মাধ্যমকে সাক্ষী রেখে ওরা শিক্ষার্থীরা অন্যায়ের বিচার চাইছে। নির্ভীক চিত্তে অপরাধীদের অপরাধ চোখে আঙুল দেখিয়ে তুলে ধরছে। তন্মধ্যে সাবেক মন্ত্রী আসগর সাহেব অন্তর্ভুক্ত। ওনাকে ছেড়ে বলছে না কেউ। জানা মতে সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে শিক্ষার্থীবৃন্দ। আকস্মিক এই বিক্ষোভ কর্মসূচি রাজধানীর বুকে আলোড়ন সৃষ্টি করলো। নড়েচড়ে বসলো ঊর্ধ্বতন মহল। দেশের জনগণের মনে চিন্তার উপদ্রব বেড়ে গেল। যারা অবগত ছিল না তারা এখন আসগর সাহেবকে সন্দেহ করতে লাগলো, ভাবতে লাগলো কে প্রকৃত অপরাধী। নিঃসন্দেহে এই তোলপাড় দেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। আধুনিক প্রযুক্তির যুগ এটি। 2023 সাল।
বাতাসের বেগে টেলিভিশন ইন্টারনেটের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ল এই বিক্ষোভ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিচিত মুখ ছাত্রনেতা হাসিফ, দুর্বৃত্তদের হামলায় সে এখন আহত। পরশু রাতে রক্তাক্ত অবস্থায় তাকে নিজ বাসভবন হতে উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে ছেলেটা। চিকিৎসা চলছে শহরের নামকরা এক হাসপাতালে। এতেই গর্জে উঠল ঢাবি। অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা দ্বিধাহীন চিত্তে নির্ভীক রূপে রাজু ভাস্কর্যের সামনে দল বেঁধে হাজির হলো। দিনভর চলল বিক্ষোভ। ঢাবি সংলগ্ন পথে ঘাটে হলো মিছিল। অকুতভয় হুঙ্কার প্রতিটি শব্দমালায়। সংবাদ মাধ্যমে সবটাই ক্যামেরাবন্দি হলো। এই আন্দোলন জানলো সারা দেশ। উন্মুক্ত হলো ভাবনার দ্বার। ন্যায় অন্যায়ের লড়াইয়ে লিপ্ত বিবেক কে হবে বিজয়ী। খন্দকার আসগর মল্লিকের বেহুশ হবার উপক্রম যে সে ব্যক্তি নয়, খেপেছে বাংলার ছাত্র সমাজ। 52 হতে আদপ্পি বড় ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে ছাত্ররা। সে ভোলেনি 52 সেই ভাষা আন্দোলন। নির্ভীক চিত্তে কী করে দেহের প্রতিটা ফোঁটা রক্ত বিসর্জন দিয়েছে রফিক, শফিক, জব্বার, বরকত প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা পূর্ব লড়াই যে এখান থেকে আরম্ভ হয়েছিল। 2 সেপ্টেম্বর 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও ছাত্রের উদ্যোগে দমন্দন মজলিস গঠনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার ব্যাপক আন্দোলন শুরু হয়েছিল এবং সে আন্দোলনের চূড়ান্ত সাফল্যে এসেছিল 52 সালের 21 ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ছাত্ররা ক্লাস বর্জন করে দলে দলে ধর্মঘট চলাকালীন সময়ে সমাবেশে যোগদান করেছিল। অবশেষে এলো সেই ভয়ানক দিন। করুণ আর্তনাদ, অকল্পনীয় পরিণতি। 52-র 21শে ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণে কিছু ছাত্রকে ছাত্রাবাসের বারান্দায় পড়ে থাকতে দেখা যায়। 23শে ফেব্রুয়ারি সারা রাত ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা শহীদ স্মৃতিস্তম্ভ তৈরিতে কাজ করেছিল, যা ফেব্রুয়ারির 24 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। তাতে একটি হাতে লেখা কাগজ যুক্ত হয়েছিল, যাতে লেখা ছিল শহীদ স্মৃতিস্তম্ভ। 71 বছর পূর্বে সংঘটিত হয়েছিল সে ভাষা আন্দোলন। তখনও জন্মগ্রহণ করেননি আসগর। তাতে কি হয়েছে সে কি শোনেনি? সেই টকবগে রক্তাক্ত লড়াইয়ের কাহিনী শুনেছে বহুবার। শুধু কি ভাষা আন্দোলন না, 71-এ রক্ত খেয়ে যুদ্ধ প্রাণ বাজি রেখে চলেছিল লড়াই ছাত্র সমাজ। আজ 2023 চলছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ঢাবিয়ান অদম্য ছাত্র সমাজ। এত সহজে কি মিলবে স্যার? এই অনাকাঙ্ক্ষিত তোলপাড় বয়ে আনলো কোন অশনি সংকেত? কি হতে চলেছে শীঘ্র? অন্ত এক পাপের সাম্রাজ্য। ষাঠর্ধ আসগর সাহেবের রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, অনিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের গতিবেগ, ধুকপুক ধুকপুক করে স্পন্দিত হৃৎপিণ্ড। শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে বাতাসেও ঘেমে যাচ্ছে গাত্র। ছটফটে ভঙ্গিতে বেড সাইড টেবিলের উপর হাত বাড়ালেন, খপ করে ধরলেন গ্লাস। মুখের সামনে গ্লাস এনে চরমভাবে হতাশ হলেন। পানিশূন্য আজ গ্লাস। ডানে তাকালেন, বেড সাইড টেবিলে শূন্য জগ অবস্থিত। আজ অসময়ে মিলছে না এক ফোঁটা জল। ক্ষোভে তোপে কাঁচের গ্লাসটি সম্মুখে ছুঁড়ে ফেললেন। নির্দয় রূপে মেঝেতে আঁচড়ে পড়ল গ্লাস। ঘর জুড়ে ধ্বনিত হলো কাঁচের ঝনঝনানি আওয়াজ। যত্রতত্র ছিটকে পড়ল টুকরো টুকরো কাঁচ। ঘন ঘন শ্বাস ফেলছে ষাঠর্ধ আসগর। ফেটে যাচ্ছে মস্তিষ্ক। আকস্মিক বিরক্তিকর শব্দ করে বেজে উঠল রিংটন। অসহ্যকর মুখশ্রী করে লেটেস্ট ভার্সনের আইফোনটি আঁকড়ে ধরলেন আসগর সাহেব। কলার আইডি না দেখে রিসিভ করলেন। বিশ্রী গালমন্দ উপহার দেওয়ার পূর্বেই ভড়কে গেল অন্তর। যেন কাঁচবিদ্ধ হলো কর্ণগহ্বরে। উত্তপ্ত লাভায় আবৃত হলো দেহ। ঝলসে গেল অবয়ব। ওপাশ হতে শ্রবণ হলো সেই অভাবনীয় নিষ্ঠুর নির্মম কণ্ঠস্বর, ইউ ব্লাডি ডাফার, আই এম কামিং। প্রায় বছর 3 বাদে স্বদেশের মাটিতে পদার্পণ করতে চলেছে রুদ্রনীল। এ সংবাদে কেন খুশি পারছে না হতে আসগর? এ যে ধ্বংসযোগ্য প্রলয়ের সুরায়াত, অনাসৃষ্টিকারী বিপদের ভয়ানক বার্তা। টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচার হচ্ছে। সপরিবারে আজ রাজু ভাস্কর্যে সংগঠিত ছাত্র আন্দোলন দেখছে রিদি ও চৌধুরী পরিবার। যথারীতি অনুপস্থিত একমাত্র ইরহাম। সোফায় বসে 4 মাসের গর্ভবতী রিদি।
স্বল্প স্ফুত উদর। আলোড়ন সৃষ্টিকারী সংবাদটি সেও দেখছে মোহিত হত্যাকাণ্ড, সাথে ছাত্রনেতা হাসিবের জন্য অকুতোভয় বিক্ষোভ। ঘটনাস্থলে উপস্থিত রাহিদ ভাইয়া এতগুলো চাপ একসাথে সইতে নারাজ দেহ। সহসা নিঃশ্বাসের দুর্বলতা দেখা দিল, ঘামের অস্তিত্ব গোটা মুখ জুড়ে। ওঠানামা করছে বক্ষস্থল, কেমন ছটফটানি অনুভূত হচ্ছে, আধার ঘনিয়ে আসছে দু চোখের পর্দায়। মালিহা স্বল্প দূরত্বে দাঁড়িয়ে চিন্তিত বদনে শাশুড়িমায়ের সাথে কথা বলছিলেন। হঠাৎ নজরবন্দি হলো পুত্রবধূ হৃদির ছটফটানি। দ্রুত পায়ে ছুটে এলেন উনি, উৎকণ্ঠিত কণ্ঠে শুধালেন, ওমা কি হয়েছে, তোর শরীর খারাপ করছে? হৃদি কিছু বলতে চাইছে, কিন্তু রুদ্র কণ্ঠনালী, প্রচুর ঘাম ছুটছে, ঝাপসা প্রায় আঁখি যুগল। মালিহা শঙ্কিত হৃদয়ে পানি আনতে ছুটে যাচ্ছিলেন, তখনই গ্লাস হাতে ছুটে এলেন এজাজ সাহেব। হৃদির মুখের সামনে গ্লাস ধরলেন। অসীম স্বস্তির উপাদান সম্মুখে উপস্থিত। তৎক্ষণাৎ কম্পিত হাতে আঁকড়ে ধরল গ্লাস, তড়িঘড়ি করে পানি পান করল হৃদি। মিলল তবে স্বস্তি। মালিহা সস্নেহে ওকে সোফায় হেলান দিয়ে বসিয়ে দিলেন। মেয়েটির দু চোখ আস্তে ধীরে বুঝে গেল, স্বাভাবিকভাবে চলছে শ্বাস প্রশ্বাস, অনুভূত হচ্ছে আরাম। এজাজ সাহেব গ্লাস হাতে নিয়ে গম্ভীর স্বরে কপট রাগ দেখালেন, টিভিতে ওসব সাইপাস দেখার কি খুব দরকার ছিল? ভুলে যেও না, এখন তুমি একা নাও, তোমার মাঝে আরও একজন বেড়ে উঠছে। ইউ হ্যাভ টু বি এ কেয়ারফুল। মালিহা বিমোহিত হলেন স্বামীর আচরণে। বাদ গেলেন না বৃদ্ধা রাজেদা খানমও। এজাজ সাহেবের বর্তমান পরিবর্তন নিঃসন্দেহে চোখে পড়ার মতো। প্রচুর বদলে গিয়েছে মানুষটি। দাদু হতে চলেছে সে। অনাগত নাতি বা নাতনির জন্য কত খেয়াল। নিত্যদিন কিছু না কিছু ক্রয় করে বাড়ি ফিরছে পুষ্টিকর খাদ্য। অনাগত বংশধরের জন্য ক্ষুদ্রাকৃতির বালিশ, বিছানা, ডায়াপার, খেলনা, আর কত কি। মালিহা মুস্কি দৃষ্টি সরিয়ে হেসে দিলেন, খেয়াল নিলেন পুত্রবধূর পানে। হৃদি অস্বস্তির মাঝেও মৃদু হাসল। মুদিত চক্ষু মিহিস্বরে থেমে থেমে বলল, শুক্রিয়া পাপা। এজাজ সাহেব চমকালেন, কেমন অপ্রস্তুত দেখাচ্ছে ওনায়। পুত্রবধূর চোখে চোখ পড়তে দৃষ্টি সরিয়ে নিলেন। সন্তানের মুখ নিঃসৃত শুক্রিয়া যে ওনার জন্য অপ্রত্যাশিত। স্বপ্নের ছলছল চোখে সেতা হতে প্রস্থান করলেন মানুষটি। হৃদি ও মালিহা একে অপরের পানে মৃদু হাস্যবদনে তাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আধারে তলিয়ে ধরিত্রী এয়ারপোর্টের এক্সিট ডোর পেরিয়ে বের হলো এক দীর্ঘদেহী মানব। পরনে ভদ্রলোকের ন্যায় সাহেবী পোশাক, কৃষ্ণবর্ণ স্যুটবুট, ঈষৎ লম্বা কেশ আর হেয়ার ব্যান্ডে খোপা করা। মুখবয়বে অতুলনীয় কঠোরতা। দু চোখে ক্রোধের মরণঘাতী অনল। জমিনের বুকে নির্দয় রূপে পা ফেলে হেঁটে চলেছে রুদ্রনীল। সঙ্গীরূপে পালোয়ানের মতো দেখতে দেহরক্ষীবৃন্দ। বিমানবন্দরের চত্বরে এলো মানুষটি। অপেক্ষায় এক কালো রঙা BMW সিরিজ 7 গাড়ি। রুদ্রনীল সন্নিকটে পৌঁছাতেই তৎক্ষণাৎ কারের ডোর উন্মুক্ত করে দিল এক দেহরক্ষী। স্বমহিমায় বজায় রেখে গাড়িতে বসল রুদ্র। বদ্ধ হলো কার ডোর। বিন্দুমাত্র বিলম্ব না করে চলতে আরম্ভ করলো গাড়িটি। পরপর 4টে গাড়ি বিমানবন্দর ত্যাগ করলো। বাংলার মাটিতে আগমন হলো এক ধ্বংসাত্মক দানবের। ঘড়ির কাঁটা নির্দেশ করছে তখন রাত 10:50। লিভিং রুম এরিয়া পেরিয়ে দোতলায় অগ্রসর হচ্ছে ইরহাম। কানে সংযুক্ত ক্ষুদ্রাকৃতির ওয়্যারলেস এয়ারবাড। ওপাশ হতে শোনা যাচ্ছে, ভাইয়া তুমি একদম নিশ্চিন্তে থাকো, সিচুয়েশন পুরোপুরি আমাদের কন্ট্রোলে। ওপর মহল মাথা ফাটিয়েও কিছু করতে পারছে না। সিঁড়ি ভেঙে ঊর্ধ্বগামী মানুষটি রাশভারী কণ্ঠে বলে উঠল, নিদার দে শুড ডু। হ্যাঁ, স্টুডেন্ট পাওয়ার তো চেনে না, এবার অস্থিমজ্জে হারে হারে টের পাচ্ছে। সর্বশেষ সিঁড়ি পেরিয়ে ইরহাম শুধালো, হাসিফের কি কন্ডিশন? যেমন থাকার কথা। দুর্বোধ্য রেখা ফুটে উঠল অধর কোলে। করিডোর ধরে এগিয়ে যাচ্ছে মানুষটি। পার্শ্ববর্তী দেয়াল অবধি পাত্তা পেল না। সম্পূর্ণ মনোযোগ ফোনালাপে। এক পর্যায়ে রাহিদ কিছুটা সময় নিয়ে থামল। তপ্ত শ্বাস ফেলে বলল, ভাইয়া, রুদ্রনীল ইজ ব্যাক। সো দ্য ক্রুয়েল ম্যান ফাইনালি অ্যাপিয়ার্ড। নিঃশব্দে হাসল রাহিদ। নিষ্ঠুর দানবটা হাজির। আসতে তো হতোই, ফাঁদে পড়েছে যে বাপ। ইয়া, এবার বুঝবে কত ধানে কত চাল। রাহিদ আত্মবিশ্বাসের সাথে রয়েছে যে ইরহাম ভাই আলাপনের সমাপ্তি টেনে বলল, ওকে ফাইন রাহিদ, এখন ফ্যামিলি টাইম রাখছি, কিপ মি আপডেটেড, আল্লাহ হাফেজ। সালাম দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে ইরহামের কর্ণপাত হলো তৃপ্তিময় শব্দমালা।
ইউ চেঞ্জ এ লট ভাইয়া। আসসালামু আলাইকুম। এই গল্পটা আপনাদের কেমন লাগতেছে কমেন্টে জানান। আর কিছুদিন থেকে গল্প দিতে অনিয়মিত হচ্ছে, কারণ আমার ভাতিজা অনেক অসুস্থ, নিয়মিত মেডিকেল যাইতে হচ্ছে এবং অনেক কাজ থাকার কারণে আমি কন্টিনিউ করতে পারতেছি না, চেষ্টা করতেছি। তবু আপনারা আমাকে ভুল বুঝবেন না, একটু আমার সাথে যদি কিছুদিন, এই 1 সপ্তাহ একটু সাথে থাকেন তাহলে আমার অনেক ভালো হয়। আমি জানি আপনারা মন খারাপ করছেন, ইনশাআল্লাহ আমি আবার ফিরবো। চেষ্টা করতেছি প্রতিদিন ভিডিও দেওয়ার, কিন্তু অনেক সময় পাচ্ছি না। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।